স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো, আচ্ছা আমরা সলিড স্টেটটাকে করছি, তাহলে আমরা এর আগে পর্যন্ত কি কভার করেছি দেখো। তোমরা সিলেবাসটা যদি পরপর করে দেখো, তাহলে হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার, আমরা প্রথমে এই স্টেটস অফ ম্যাটার বলে দিয়ে সেখান থেকে জেনারেল প্রপার্টিজ অফ সলিড স্টেট, এটা আলোচনা করেছিলাম। তারপরে চলে গিয়েছিলাম ক্লাসিফিকেশন অফ সলিডস। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ সলিডসে প্রথমে বেসড অন তোমার বন্ডিং, তারপরে হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে কি নাই তার মতো করে। তারপর আমরা মূলত এমফাসিসে দিয়েছিলাম ক্রিস্টালাইন সলিডে। ক্রিস্টালাইন সলিড তার কিছু বেসিক কনসেপ্ট যেগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করা। তোমার ল্যাটিস বলতে কি বুঝছি, তারপরে হচ্ছে ক্রিস্টাল বলতে কি বুঝছি, বেসিসটা কি, তারপরে ইউনিট সেল বলতে আমি কি বুঝছি, তারপর ফেস কি, ইন্টারসেকশন অ্যাঙ্গেল কি, এজ কি, ভার্টেক্স কি, এর সঙ্গে আলোচনা করেছি এগুলো। আচ্ছা, তারপরে যে 14 যে ব্রেভেস ল্যাটিস হয়, সেই নিয়ে যা যা ডিসকাশনের দরকার পড়ে সেগুলো 2 ডাইমেনশনে তোমার 5টা, 3 ডাইমেনশনে হচ্ছে 14টা। যে ব্রেভেস ল্যাটিসগুলো সেখানে এ বি সি তাদের রিলেশনস এবং আলফা বিটা গামা তার যে রিলেশনসগুলো আছে সেগুলো এখানে আলোচনা করেছি। তারপরে ল অফ ক্রিস্টালোগ্রাফি, এইটাতে ভালো করে দেখেছি আমি। ল অফ ক্রিস্টালোগ্রাফি সেখানে 3টে ল আছে: ল অফ কনস্ট্যান্সি অফ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ল অফ রেশনাল ইন্ডিসেস আর ল অফ সিমেট্রি, এগুলো। এবারে এই ল অফ ক্রিস্টালোগ্রাফি এটা বলতে গিয়ে প্লেনস, সেখান থেকে মিলার ইন্ডিসেস আর কি, মিলার ইন্ডিসেস, ইন্টারপ্ল্যানার স্পেসিং, এইগুলোকে নিয়ে স্পেশালি তোমার এমফাসিস দিতে হয়েছে। আচ্ছা, আর হচ্ছে 3টে যে কিউবিক ল্যাটিস আছে, তোমার সিম্পল কিউব, বিসিসি এবং এফসিসি, সেইটা নিয়ে যে ডিটেলিং যেটা, সেগুলো আমরা আলোচনা অলরেডি করে নিয়েছি আর কি। এগুলো মানে বেসিক যে জায়গাগুলো সেগুলো আমাদের আলোচনা হয়ে গেছে আর কি। আচ্ছা, আমাদের আজকে যেটা আমরা আলোচনা করব, what we want to discuss today, আজকে মূল আলোচনাটাই হবে, আজকে একটা সেন্ট্রাল আইডিয়ার উপরেই আমরা থাকবো, সেটা হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন। এক্স রে ডিফ্র্যাকশন মানে ব্যাপারটা হচ্ছে যে বাইরে থেকে তো দেখে বোঝার উপায় নেই যে কোন একটা পার্টিকুলার, ধরো কিউবিক ক্রিস্টালটাকে তুমি এমফাসিস দিই, সেটা সিম্পল কিউব না বিসিসি না এফসিসি, সেটা তো বাইরে থেকে তুমি খালি চোখে কিছু বুঝতে পারবে না। সেটাকে বুঝতে গেলে তোমার এক্স রে সাহায্য লাগবে। তাহলে কি টাইপের ক্রিস্টাল, এবং তার সঙ্গে সঙ্গে যখনই তুমি কি টাইপের ক্রিস্টাল বুঝে গেলে, তখন যে ইউনিট যে সেল লেন্থ যেটা, সেইটা জাস্ট বোঝা, এইগুলো হচ্ছে আমাদের মূল মানে এমফাসিসের জায়গা হবে। সেখানে এক্স রে ডিফ্রাকশনটা সলিড স্টেট একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। সেই এক্স রে ডিফ্রাকশন তার যে বেসিক প্রিন্সিপাল এইগুলো নিয়েই আমাদের আজকে টোটাল আলোচনা। আর শেষে হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ ক্রিস্টাল, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল,
সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, হ্যাঁ, আর পটাশিয়াম ক্লোরাইডও একই রকম ভাবে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড দুজনই এফসিসি হয়। কিন্তু এক্স রে ডিফ্রাকশনে কেন যে পটাশিয়াম ক্লোরাইডটা সিম্পল কিউবের মতো বিহেভ করে, সেই একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা আমরা শেষে দেখে নেবো। আর এই হচ্ছে আজকে যেটা কথা। আর আরেকটা ক্লাস আমরা একটা বা দুটো ক্লাসও নিতে পারি, যে একটা ক্লাসে আমরা বেসিক্যালি ডিফেক্টস ইন সলিডস সেটাকে নিয়ে বেশ কিছু আলোচনার জায়গা আছে, সেগুলো আমরা আলোচনা করবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমার যেটা হিট ক্যাপাসিটি অফ সলিড, সেটা কখনো কখনো সলিড স্টেটের মধ্যে থাকে আর কখনো কখনো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে থাকে, সেইটাকেও একটু আলোচনা আমাদের করে নিতে হবে। এই হচ্ছে মুদ্রা। চলো তাহলে এক্স রে ডিফ্রাকশন দিয়ে স্টার্ট। আচ্ছা, এক্স রে ডিফ্রাকশন যখন বলছি, তাহলে এক্স রেটাকে বুঝতে হবে। এক্স রে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? আচ্ছা, এবারে ওয়েভস ক্যান আন্ডারগো ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন, সেটা সবাই জানে। যে আমি যদি লাইট রিলেটেড যে সমস্ত প্রপার্টিগুলো আছে, সেই প্রপার্টিগুলো ভালো করে দেখি, তা ডিফ্রাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এই তিনটে ফেনোমেন যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে কিন্তু লাইটের ওয়েভ ক্যারেক্টার লাগে। আবার ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পিউটার এফেক্ট, এগুলোকে এক্সপ্লেন করতে গেলে লাইটের পার্টিকেল ক্যারেক্টার লাগে। লাইটের যদিও ডুয়েল ক্যারেক্টার আছে, কিন্তু এক্স রে ডিফ্রাকশন বোঝার জন্য আমরা ইনিশিয়ালি লাইটকে একটা ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এরকম করে ভাববো, যেটা 1895 সালে বিজ্ঞানী রনজেন এক্স রে আবিষ্কার করে। আর এবার সেই ওয়েভ, সে ইন্টারফারেন্স বা ডিফ্রাকশন ঘটায়। আচ্ছা, ইন্টারফারেন্স বা ডিফ্রাকশন ঘটনাগুলো কি একটু বুঝে নিই। ধরো দুটো ওয়েভস আছে, একটা ওয়েভসের অ্যাম্পলিটিউডটাকে সাই ওয়ান এই ইকুয়েশন দিয়ে লিখছি, আর একটা ওয়েভের অ্যাম্পলিটিউডটাকে সাই টু এই ইকুয়েশন দিয়ে লিখছি। এবং এই দুটো ওয়েভ, তাদের ওয়েভলেন্থ খুব কাছাকাছি আর কি, মানে এগুলো সমান হতে পারে বা খুব কাছাকাছি। তাদের ধরো সুপার পজিশন হচ্ছে। সুপার পজিশন হচ্ছে মানে দুটো ওয়েভসের অ্যাম্পলিটিউড বেসিক্যালি যোগ হচ্ছে। দেখো, প্লাস ফেজের সঙ্গে প্লাস ফেজ যোগ হয়ে এটা অনেক বেড়ে গেল, এই ফেজটা অনেকটা বেড়ে গেল। আর মাইনাস ফেজের সঙ্গে মাইনাস ফেজ, এই দুটো যোগ হয়ে গিয়ে সেটা অনেকটা বেড়ে গেল। তুমি দেখতে পাচ্ছ ওভার অ্যাম্পলিটিউডটা বেড়ে গেছে। এবারে যেহেতু তোমার এনার্জিটা অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে যে ইন্ডিভিজুয়াল ওয়েভগুলোর যা এনার্জি থাকবে, রেজাল্টেন্ট ওয়েভের এনার্জি কিন্তু অনেক বেশি হয়ে যাবে। সেটা হচ্ছে, একে বলা হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যখন এরা সেম ফেজে থেকে সুপারপোজ করবে, ইন্ডিভিজুয়াল অ্যাম্পলিটিউডের তুলনায় ওভার মানে রেজাল্টেন্ট যে ওয়েভ, তার অ্যাম্পলিটিউডগুলো বেড়ে গেলে এনার্জিটা বেড়ে যাবে, সেটাকে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা বাংলায় বলা হবে গঠনমূলক ব্যতিচাপ। আর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার কন্ডিশনস হচ্ছে যে দুটো ওয়েভের মধ্যে যে পাথ ডিফারেন্স, সেটা ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপল হবে, অথবা ফেজ ডিফারেন্সটা হচ্ছে 2π ইন্টিগ্রাল মাল্টিপল হবে। তা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কন্ডিশন হচ্ছে পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপল হতে হবে, বা ফেজ ডিফারেন্সটা হচ্ছে 2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হতে হবে। আর যখনই তারা অপোজিট ফেজে সুপারপোজ করবে, ধরো এই দুটো ওয়েভের তুমি সুপারপোজিশনটা করছো, কিন্তু এই ওয়েভের যে ফেজ, দেখো এইখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, তারা ক্যান্সেল আউট করছে। যদি পুরোপুরি ক্যান্সেল আউট করে, তাহলে তুমি দেখতে পাবো যে অ্যাম্পলিটিউড পুরো 0 হয়ে গেল, সেটা হচ্ছে একদম 100% রেস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যদি অ্যাম্পলিটিউডগুলো এগুলি সমান না থাকে, তখন যেটা হবে কমে যাবে, কিন্তু এক্স্যাক্টলি 0টা হবে না। তো যাই হোক, রেজাল্টিং ওয়েভের অ্যাম্পলিটিউডের স্কোয়ার যদি এনার্জি দেয়, তাহলে এনার্জিটা কমে গেল। দিস ইজ দ্য ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কন্ডিশন হচ্ছে পাথ ডিফারেন্সটা হচ্ছে অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ λ/2, λ/2 এর অড ইন্টিগ্রাল মাল্টিপল। আর ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল হয়, অড ইন্টিগ্রাল মাল্টিপল হয়। এটা অড ইন্টিগ্রাল মাল্টিপল হতে হবে, ধরো এন এর ভ্যালুটা 1, 3, 5, 7, এন এর ভ্যালু 2 বসিয়ে দাও, তাহলে 2 দিয়ে কেটে গিয়ে ল্যামডা হয়ে গেল, সেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দিয়ে দেবে। সেই জন্য পাথ ডিফারেন্সটা যদি λ/2 এর অড ইন্টিগ্রাল মাল্টিপল হয়, বা ফেজ ডিফারেন্সটা পাই এর অড ইন্টিগ্রাল মাল্টিপল হয়, তখনই তোমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর এমনি কোয়ালিটেটিভলি একটা বক্তব্য সত্যি, সেটা হচ্ছে যে দেখো, এমনি একটু জিনিস বলি, যে যখন তোমার বিজ্ঞানী ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করেছিলেন 1802 সালে, ব্যাপারটা ছিল এরকম: একটা প্রাইমারি সোর্স অফ লাইট আছে, এবারে দুটো, একটা স্লিট তুমি নিয়েছো, যেখানে দুটো স্লিট, বেসিক্যালি দুটো ফুটো আছে এটা। এবার এখান থেকে ওয়েভটা যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে এই যে দুটো স্লিট, সে এই যে ফুটোগুলো, এই ফুটোগুলো একটা সেকেন্ডারি সোর্সের মতো কাজ করবে। তাহলে এইখান থেকে একটা ওয়েভ বেরোবে, এখান থেকে একটা ওয়েভ বেরোবে। এই দুটো ওয়েভ যখন সুপারপোজ করে তুমি একটা রেজাল্টিং ওয়েভ পাচ্ছ, রেজাল্টিং ওয়েভটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে।
এইটা হচ্ছে একটা ডিফ্রাকশন প্যাটার্ন, যেখানে তুমি দেখতে পাচ্ছ কি অ্যাম্পলিটিউড গুলো তারা কেমন একটা ফ্লাকচুয়েট করেছে আর কি, মাঝখানটা বেশি, দুপাশে আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে, ইত্যাদি ইত্যাদি। তো এইটা হচ্ছে ডিফ্রাকশন প্যাটার্নটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে এই ডিফ্রাকশন প্যাটার্ন দেখাতে গেলে যে যে লাইটটা ব্যবহার করছে তার ওয়েভলেন্থটা আর এই দুটো স্লিটের মধ্যে যে সেপারেশনটা আছে ডি, তারা কম্পারেবল হতে হবে। মানে এক্স্যাক্টলি কি হতে হবে সেটা আমি পরে এক্স এ ডিফ্রাকশনের কনটেক্সটে দেখবো। যেটা মোদ্দা কথা হচ্ছে কি, যদি এরকম সিচুয়েশন হতো যে ডিটা হচ্ছে ল্যামডা থেকে অনেক অনেক বেশি, তখন কিন্তু এই এদিককার ওয়েভটা তার মতো করে জাস্ট একটা ওয়েভ এখানে ব্রাইটনেস তৈরি হতো, বা আর একটা তার মতো করে ব্রাইটনেস তৈরি হতো। এই দুটো ফুটো ছোট কাছাকাছি আছে বলেই হচ্ছে তোমার ঠিকঠাক ইন্টারফারেন্সটা হচ্ছে। সেই জন্য যে যদি তোমাকে ডিফ্রাকশন দেখতে হয়, তাহলে ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থটা আর দুটো সিটের মধ্যে যে সেপারেশনটা তারা কম্পারেবল হতে হবে। মানে এক্স্যাক্টলি কি হতে হবে সেটা পরের কথা, কিন্তু কম্পারেবল হতে হবে। ধরো যদি আমি এক্স রে ব্যবহার করি, এক্স এর ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের, তাহলে তোমাকে এমন কিছু স্লিট ব্যবহার করতে হবে যাদের এই সেপারেশনটা হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারের হয়। এবারে সামান্য কম বেশি হতে পারে, সেগুলো মানে আমি এক্সাক্ট ভ্যালুটা ব্র্যাগস ল যখন বলবো তখন আমি বলবো যে তোমার ল্যামডা ম্যাক্সিমাম ভ্যালুটা কি হতে পারে। ল্যামডা ম্যাক্সিমাম ভ্যালুটা 2D পর্যন্ত হতে পারে, সেটা আমি পরে দেখে নিচ্ছি। আচ্ছা, তাহলে এই যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি নর্মাল ডিফ্রাকশন বলতে আমি কি বুঝছি, সেটাকে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কাকে বলে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কাকে বলে, ইত্যাদি ইত্যাদি, এটা আমি আলোচনা করলাম। এবার আমি চলে আসছি এক্স রে ডিফ্রাকশনের কনটেক্সটে। বিজ্ঞানী লাও 1912 সালে তিনি কি বললেন যে যদি এক্স এর ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম অর্ডারের, এবারে একটা ক্রিস্টালের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ইন্টার অ্যাটমিক স্পেসিংটাও কিন্তু অ্যাংস্ট্রম অর্ডারের হয়। তাহলে যেহেতু এক্স এর এখানে এখানে একটু বললাম যে এই যে দুটো ডিফারেন্ট স্লিট দিয়ে যে লাইটটা যাচ্ছে তাদের যে সেপারেশন ডিটা আর এক্স এর ওয়েভলেন্থে কম্পারেবল হতে হয়, তিনি কি এটা দেখবেন যে ইন্টার অ্যাটমিক স্পেসিং একটা ক্রিস্টাল তুমি কনসিডার করছো, ধর এই যে অ্যাটমগুলো বসানো আছে, এই অ্যাটমগুলো বসানো আছে, এই যে দুটো অ্যাটমের মাঝে যে গ্যাপটা, মানে এটা দুটো অ্যাটমের মাঝে যে গ্যাপটা, এই যে স্পেসিংটা, সেটা হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারে। তো তিনি সেই জন্য বললেন যে একটা ক্রিস্টালকে যদি তুমি ব্যবহার করো, সেই ক্রিস্টালটা ক্যান বি ইউজ এজ এ ন্যাচারাল গ্রেটিং টু অবজার্ভ দ্য এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন। তাহলে তুমি আর্টিফিশিয়ালি যদি ডিফ্রাকশন দেখতে চাও, তাহলে এক্স এর ওয়েভ লেন্থ তো ল্যামডা অর্ডারে, সেখানে দুটো ফুটো তাদের মধ্যে সেপারেশনটা ল্যামডা অর্ডারে করতে হবে। সেটা ম্যানুয়ালি করা খুব ডিফিকাল্ট, কিন্তু ক্রিস্টালের ক্ষেত্রে ইন্টার অ্যাটমিক স্পেসিংটা অলরেডি অফ দ্য অর্ডার অফ যেহেতু অ্যাংস্ট্রম, সেই জন্য এক্স রে মানে সেই জন্য এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে গেলে তুমি একটা ক্রিস্টালকে ব্যবহার করতে পারো। তার গল্পটা কি, ধরো একটা সোর্স অফ এক্স রে আছে, সেখান থেকে তোমার এক্স রে বিমগুলো আসছে। এবারে এক্স এর রেসপেক্টে যেখানে অ্যাটমটা আছে সেই জায়গাটা অ্যাকচুয়ালি ওপেক, সেটা দিয়ে এক্স রে ঢুকতে পারছে না। আর দুটো অ্যাটমের মাঝে যে ফাঁকটা আছে সেইটা দিয়ে কিন্তু এক্স রে ঢুকতে পারছে। তার মানে এটা হচ্ছে যে দ্য অ্যাটমস যেগুলো আর ওপেক উইথ রেসপেক্ট টু এক্স রে, এক্স এর রেসপেক্টে অ্যাটমস গুলো হচ্ছে ওপেক। অ্যাটমস আর ওপেক উইথ রেসপেক্ট টু এক্স রে, এটা। আর এক্স রে ক্যান পাস থ্রু the region in between two atoms. তো লাও যেটা বললেন, এই যে অ্যাটমে যদি এক্স রে পড়ে সেখান থেকে এক্স রে ঢুকতে পারছে না, কিন্তু দুটো অ্যাটমের মাঝে যে ফাঁকটা আছে, দুটো অ্যাটমের মাঝে যে ফাঁকটা আছে তা দিয়ে এক্স রে তোমার চলে যেতে পারছে। তাহলে এবারে দেখো ঠিক এইটার মতো, যেমন এইখান দিয়ে এক্স রে চলে যেতে পারে, এইখান দিয়ে এক্স রে চলে যেতে পারে। এই ফুটোগুলো তার একটা সেকেন্ডারি সোর্সের মতো কাজ করছে। তাহলে এইখান থেকে যে এক্স রেটা এলো সেটা একটা সেকেন্ডারি সোর্সের মতো কাজ করলো, এখান থেকে যে এক্স রেটা সেকেন্ডারি সোর্সের মতো কাজ করলো। এবার এই ওয়েভগুলো তারা সুপারপোজ করলো, করে তুমি দেখো একটা ডিফ্রাকশন বা ইন্টারফারেন্স প্যাটার্ন পেলে, যেখানে ইন্টারফেয়ার এবং ক্যান গেট অ্যান্ড ডিফ্রাকশন প্যাটার্ন। তার মানে লাও তিনি এটাকে একটা ফিজিক্যাল ফেনোমেনন ডিফ্রাকশনের মতো করেই পুরো ব্যাপারটাকে দেখেছেন। তাহলে এক্ষেত্রে যেটা মানে স্লিটটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা ক্রিস্টাল, সে দুটো অ্যাটমের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সেইটা দিয়ে এক্স রে বেসিক্যালি পাস থ্রু করতে পারে। তাহলে এইখান দিয়ে এক্স রে গেল, এখান দিয়ে এক্স রে গেল, তার দুটো সেকেন্ডারি সোর্সের মতো কাজ করলো, তারা ইন্টারফেয়ার করলো করে একটা ডিফ্রাকশন প্যাটার্ন। তাহলে একদম ন্যাচারালি ফেনোমেননটা কিন্তু ডিফ্রাকশন ফেনোমেনন, লাও এটাকে ডিফ্রাকশন ফেনোমেনন করেই দেখছে।
ওই একই সালে বিজ্ঞানী ব্র্যাগ, ডব্লিউ.এল. ব্র্যাগ, তিনি এই পিকচারটাকে একটুখানি পাল্টে দিলেন। তিনি বললেন যে দেখো, এই যে যেটা বলা হয়েছে যে অ্যাটমগুলোর মধ্যে দিয়ে এক্স রে ঢুকতে পারে, তাহলে অ্যাটমগুলো কি করছে? অ্যাটমগুলো তো এক্স রে রেসপেক্টে ওপেক, তাহলে সে কি হয় না, এই অ্যাটমগুলো সে বেসিক্যালি এক্স রে কে রিফ্লেক্ট করে। মানে এই দুটো অ্যাটমের মাঝখান দিয়ে এক্স রে ঢুকে যেতে পারছে, কিন্তু অ্যাটমে এক্স রে পড়লে কি করে, সে বেসিক্যালি রিফ্লেক্ট করে। তিনি যেটা বললেন যে এই যে প্লেন, এই যে যেখানে অ্যাটমস গুলো আছে, সেই অ্যাটমস গুলো বেসিক্যালি একটা সিমেট্রিক প্লেন, যেটাকে ক্রিস্টাল প্লেন বলা হচ্ছে। এই ক্রিস্টাল প্লেনগুলো একটা মিরারের মতো কাজ করছে, আয়নার মতো কাজ করছে। আয়নাতে যেমন ধর এমনি নর্মাল আয়নাতে লাইট পড়লে, ভিজিবল লাইট পড়ে যেমন রিফ্লেক্টেড হয়, ঠিক একই রকম ভাবে ক্রিস্টাল যে প্লেনটা আছে, যে প্লেনের মধ্যে অ্যাটম আছে, সেইখানে যদি এক্স রে পড়ে, সেই এক্স রে রিফ্লেক্টেড হচ্ছে, এবং সেই রিফ্লেক্টেড এক্স রে গুলো তারা ইন্টারফেয়ার করছে করে একটা ডিফ্রাকশন প্যাটার্ন দিচ্ছে। মানে কি বলছে, হি লুকড দ্য ডিফ্রাকশন ফেনোমেনন অ্যাজ দ্য ফেনোমেনন অফ রিফ্লেকশন। In a crystalline solid, atoms or molecules are arranged in a regular way. The symmetry plane where atoms or molecules are arranged are called crystal planes. These planes can act as a mirror for X-ray which can reflect X-ray. তাহলে এই যে প্লেনগুলো, মানে একটা ক্রিস্টালের যে প্লেনগুলো, সেটা একটা মিরার বা আয়নার মতো কাজ করছে, যেটা তোমার এক্স-রেকে রিফ্লেক্ট করতে পারে। তো ব্যাপারটা কি দেখো, তাহলে রিফ্লেক্টেড এক্স-রে বাই ভেরিয়াস প্লেন ক্যান ইন্টারফেয়ার টু গিভ ডিফ্রাকশন প্যাটার্ন। তাহলে লাও যেটাকে একদম ডিফ্রাকশন ফেনোমেনন করেই দেখছিলেন, ব্র্যাগ সেটাকে রিফ্লেকশন ফেনোমেনন বা প্রতিফলনের মতো করে দেখলেন। মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি একটা সিঙ্গেল ক্রিস্টাল কনসিডার করছো। সিঙ্গেল ক্রিস্টাল মানে একটা ক্রিস্টাল যেখানে একই রকমের প্লেন আছে। এবারে ধরো এই উপরে একটা তোমার ক্রিস্টাল প্লেন, নিচের একটা ক্রিস্টাল প্লেন। এবারে এক্স রে আসছে, ইনসিডেন্ট এক্স রে। দেখো প্রথম প্লেনে এই এ পয়েন্টে এসে রিফ্লেক্টেড হলো, আর সেকেন্ড প্লেনে বি পয়েন্টে এসে রিফ্লেক্টেড হবে। রিফ্লেক্টেড এক্স রে গুলো তারা একে অপরের সঙ্গে ইন্টারফেয়ার সুপারপোজ করে, এবং সেখান থেকে তুমি ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন দেখতে পেতে পারো। আচ্ছা, এবারে এই যে প্যারালাল এক্স রে গুলো, সেইটা এই যে প্লেন অফ দ্য ক্রিস্টাল তার সঙ্গে যে অ্যাঙ্গেল করছে, তাকে বলছে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, সেটা হচ্ছে থিটা। দ্য গ্ল্যান্সিং অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট এক্স অ্যান্ড দ্য ক্রিস্টাল প্লেন। এই নর্মালের সাথে অ্যাঙ্গেল নয় কিন্তু, মানে ক্রিস্টাল প্লেনের সাথে যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা বা এই যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে থিটা। আর দুটো প্লেনের মধ্যে যে সেপারেশনটা, সেটা ধরে নাও তোমার ডি। তাহলে এবার খেয়াল করে দেখো যে এই যে ইনসিডেন্ট এক্সটা প্রথম প্লেনে এখানে পড়লো, পড়ে রিফ্লেক্টেড হলো, আর একটা এক্স রে বিম সে সেকেন্ড প্লেনে বি পয়েন্টে পড়লো, সেখান থেকে রিফ্লেক্টেড হলো। তাহলে এ পয়েন্ট থেকে যদি আমি এই লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি সিতে, আর এ পয়েন্ট থেকে এই পরের যে প্লেনে যে রিফ্লেক্টেড বিমটা, সেখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি ডি, তাহলে খেয়াল করে দেখো যে সিবিডি, সিবি প্লাস বিডি, সিবি প্লাস বিডি, এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে প্রথমের তুলনায় পরের এক্সট্রাটা এক্সট্রা কভার করেছে। তাহলে পাথ ডিফারেন্স যদি আমি ক্যালকুলেট করি, পাথ ডিফারেন্সটা হচ্ছে সিবি প্লাস বিডি। কারণ এই যে এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত দুটো সমান, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সমান, কারণ এখানে এ থেকে এই লাইন বা এই লাইনের উপর, মানে ইনসিডেন্ট এক্স রে বা এখানে যে রিফ্লেক্টেড তার উপর দুটো পারপেন্ডিকুলার ড্র করেছি সি আর ডি। তাহলে সিবি আর বিডি এই যে যোগফলটা, এইটাই তোমার বেসিক্যালি পাথ ডিফারেন্স। তাহলে এবারে দেখো, যদি তোমার এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এইটা প্লাস এটা হচ্ছে মানে মানে এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা এটা যদি থিটা হয়, এইখান থেকে তুমি পারপেন্ডিকুলার ড্র করেছো, এখান থেকে তুমি পারপেন্ডিকুলার ড্র করেছো। তো পারপেন্ডিকুলার ড্র যদি করো, তাহলে এবারে এই অ্যাঙ্গেলটা কত খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলটা তোমার আলটিমেটলি কিন্তু থিটা হয়ে যাচ্ছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার থিটা হয়ে যাবে। মানে এই অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এইটা মানে মানে অনেক রকম করে তুমি ভাবতে পারো আর কি। যেভাবে ধরো, মানে এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করেছে, যেটা নর্মাল যদি হয়, হ্যাঁ, তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, এবার এই দুটো যোগফল 90 ডিগ্রি, এবার এই দুটো যোগফল 90 ডিগ্রি, এটা তোমার থিটা হয়ে গেল। মানে দেখো এখানে তো পারপেন্ডিকুলার ড্র করেছো, তাহলে পরিষ্কার এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা তারা সমান। এবার এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি, আর এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি, তাহলে এটা যদি থিটা হয়, এটা হচ্ছে থিটা। আর এইটা যদি থিটা হয়ে যায়, হ্যাঁ, তাহলে এটা খেয়াল করে দেখো যে তোমার এই যে এইটা যদি ডি হয়, এটা যদি থিটা হয়, তাহলে সিডিটা হচ্ছে তোমার বেসিক্যালি ডি সাইন থিটা। মানে এই লেন্থটা যদি ডি হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে সিবিটা হচ্ছে সিভি, এটা ডি সাইন থিটা। ঠিক একই রকম ভাবে বিডিটাও হচ্ছে ডি সাইন থিটা। তার মানে পাথ ডিফারেন্সটা কত হলো, ডি সাইন থিটা প্লাস ডি সাইন থিটা
2d sin থিটা, এই 2d sin থিটা n ল্যামডার সঙ্গে সমান হবে উইথ n ইকুয়াল টু 1 2 3 4, তবে তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। তাহলে ব্র্যাগস লটা ডিরাইভ করছে কি করে দেখো, তাহলে পাথ ডিফারেন্সটা ওএক্স সেটা হয়ে যাচ্ছে সিবি প্লাস বিডি, এই যে সিবির লেন্থটা হচ্ছে ডি সাইন থিটা, বিডির লেন্থ ডি সাইন থিটা, তার পাথ ডিফারেন্স 2d sin থিটা ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স 2d sin থিটা মাস্ট বি ইকুয়াল টু n ল্যামডা উইথ n ইকুয়াল টু 1 2 3 4, দিস ইজ দ্য ব্র্যাগস ল। তাহলে এক্স রে রিফ্র্যাকশনে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল ইজ দ্য ব্র্যাগস ল। সেই ব্র্যাগস ল এর ডেরিভেশনটা তোমায় খুব ভালো করে জানতে হবে। তাই ছবিটাকে তোমাকে ঠিকঠাক করে আঁকতে হবে, একে জিওমেট্রি দিয়ে যে সিবি এই লেন্থটা যে তোমার ডি সাইন থিটা হয়, বিডি এই লেন্থটাও যে ডি সাইন থিটা হয়, সেখানে পাথ ডিফারেন্স 2d sin থিটা, সেটা n ল্যামডার সঙ্গে সমান হবে উইথ n ইকুয়াল টু 1 2 3 4 5 6, এটাই হচ্ছে তোমার ব্র্যাগস ল। যেখানে এনটাকে বলা হবে দ্য অর্ডার অফ রিফ্লেকশন, এই যে এনটা, সেই এনটা হচ্ছে অর্ডার অফ রিফ্লেকশন। ঠিক আছে, তাহলে দেখো এইটা খুব ইম্পর্টেন্ট। লাউ এর মেথডটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্র্যাগস কেমন করে মানে ডিফ্র্যাকশন ফেনোমেননটাকে রিফ্লেকশনের মতো করে ভাবছেন, এবং সেইখান থেকে কেমন করে ব্র্যাগস ল এর ডেরিভেশনটা হচ্ছে। সে ব্র্যাগস ল এর ডেরিভেশনটা 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, এইটুকু তুমি বুঝতে পেরেছো কিনা বলো। 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, এই ব্র্যাগস ল এর ডেরিভেশনটাকে করলাম, সেটা তোমার বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বুঝতে পেরেছো? ছবি থেকে এই যে দেখো, এই যে আমি যে আঁকছি দেখো খেয়াল করে, এই যে এইখান থেকে এই যে লেন্থটা, এই যে লেন্থটা আর এই যে লেন্থটা, এই লেন্থ দুটো সমান, কারণ আমি এ থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার কিন্তু ড্র করেছি, কোনো একটা সোর্স থেকে যদি শুরু করে এই লেন্থ সমান। আবার এই যে লেন্থটা আর এই যে লেন্থটা, এই দুটো লেন্থ হচ্ছে সমান। তার মানে প্রথম যে বিমটা, এই যে ইনসিডেন্ট এক্সরে এইখান থেকে এখানে এসে এখানে গেল, আর পরের যে এক্সরেটা এইখান থেকে এই পর্যন্ত বি পয়েন্টে এসে সেখান থেকে এখানে গেল। তাহলে যে প্রথম এটাকে যদি, এইটাকে যদি তুমি 1 নম্বর এক্সরে বলো, এটাকে 1 নম্বর এক্সরে বলো, আর এটাকে যদি 2 নম্বর এক্সরে বিম বলো, তাহলে 1 নম্বর 2 নম্বর সেটা এখানে 1 নম্বরে যাচ্ছে, এখানে 2 নম্বরে যাচ্ছে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর যে রিফ্লেক্টেড বিমগুলো, তাদের পাথের ডিফারেন্সটা কতটা? তাহলে 1 নম্বরটা কভার করছে এইখান থেকে এ, এইখান থেকে এই পর্যন্ত, আর পরেরটা 2 নম্বরটা কভার করছে এইখান থেকে বি পর্যন্ত, বি থেকে এই পর্যন্ত। তাহলে এক্সটা কতখানি কভার করলো? এই যে বিসি প্লাস বিডি, এইটা বিসি প্লাস বিডি, এই দুটো হচ্ছে এক্সট্রা কভার করলো, তাই না? হলো, তাহলে এই দুটোই হচ্ছে যোগফলটাই পাথ ডিফারেন্সটা। এবারে এই বিসিটা কতটা? বিসিটা হচ্ছে তোমার এই লেন্থটা যদি ডি হয়, এই যে দুটো প্লেনের মধ্যে সেপারেশনটা যদি তোমার ডি হয়, আর গ্ল্যান্সিং অ্যাঙ্গেল এটা যদি থিটা হয়ে যায়, হ্যাঁ, তাহলে তুমি অনেক রকম করে তুমি দেখাতে পারো। ধরো এইখানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো 90 ডিগ্রি, আবার এখানে পারপেন্ডিকুলার ড্র করেছে, মানে এইটা 90 ডিগ্রি, তাহলে অটোমেটিক্যালি এইটা ইকুয়াল টু এটা হয়ে গেল। সিমিলারলি পরের দিকেও তাই, তাহলে এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি তোমার থিটা। তাহলে এবারে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে ডিটা বেসিক্যালি অতিভুজ হয়ে গেল। তাহলে দেখো বিসিটা সেটা বেসিক্যালি ডি সাইন থিটা, ঠিক একই রকম ভাবে বিডিটাও হচ্ছে ডি সাইন থিটা। তার মানে এই যে বিসিটা ডি সাইন থিটা, বিডি ডি সাইন থিটা, তাহলে টোটাল পাথ ডিফারেন্স হয়ে গেল 2d সাইন থিটা। এই যে এই 2d সাইন থিটা যদি এল ল্যামডা হয়, তবে তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। দিস ইজ দ্য ব্র্যাগস ল। ঠিক আছে এখন? আচ্ছা, এবারে এন যেটা, এটাকে বলা হচ্ছে অর্ডার অফ রিফ্লেকশন, এনটাকে বলা হচ্ছে অর্ডার অফ রিফ্লেকশন। আচ্ছা, এবারে দেখো ব্র্যাগস সে অ্যাকচুয়ালি সিঙ্গেল ক্রিস্টাল ব্যবহার করেছে। সিঙ্গেল ক্রিস্টাল মানে হচ্ছে তোমার একটা পার্টিকুলার ক্রিস্টাল যেখানে একই রকমের প্লেন থাকে, এইটা, অর্থাৎ যেখানে তোমার ডিটা বেসিক্যালি তোমার ফিক্সড হয়ে আছে, ডিটা ফিক্সড হয়ে আছে, এনটা তার মতো করে ভ্যারি করছে। তো দেখো এনটাকে বলা যায় অর্ডার অফ রিফ্লেকশন। এন এ ভ্যালু 1 মানে ফার্স্ট অর্ডার, এন এ ভ্যালু 2 মানে সেকেন্ড অর্ডার, এন এ ভ্যালু 3 মানে থার্ড অর্ডার, অ্যান্ড সো অন। এবার এই ব্র্যাগস লটাকে থেকে তুমি ল্যামডা ম্যাক্সিমাম তুমি কতটা নিতে পারো দেখো। তাহলে ব্র্যাগস ল থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ ল্যামডা ইকুয়াল টু 2d sin থিটা বাই n। এবার সেই ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? যেহেতু ব্র্যাগস ল থেকে ল্যামডা হচ্ছে 2d sin থিটা বাই n, n এর ভ্যালু যত কম হবে আর সাইন থিটার ভ্যালু যত বেশি হবে, ল্যামডার ভ্যালু তত সবচেয়ে বেশি হবে। তো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 হয়, আর n এর মিনিমাম ভ্যালু কত? 1। তাহলে ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে গেলে 2d sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু আর n এর মিনিমাম ভ্যালু তোমাকে নিতে হবে।
সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 আর এন এর মিনিমাম ভ্যালু 1, তার মানে সেটা 2D হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে যে কোন একটা পার্টিকুলার ক্রিস্টাল দিয়ে এক্সরে ডিফ্রাকশন দেখতে গেলে দুটো প্লেনের মধ্যে যে সেপারেশনটা সেইটা হচ্ছে যদি ডি হয়, তাহলে ল্যামডার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা 2D হতে পারবে। অর্থাৎ ফর ডিফ্রাকশন ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট রেস এর ল্যামডা মাস্ট বি লেস ইকুয়াল টু 2D। তাহলে যে কোনো তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে তুমি কিন্তু এক্সরে ডিফ্রাকশন করতে পারবে না। যদি আজকে আমি ভিজিবল লাইট ব্যবহার করতাম বা মাইক্রোওয়েভ লাইট ব্যবহার করতাম, তার ল্যামডাটা 2D থেকে অনেক অনেক বড় হয়ে যেত। হ্যাঁ, সেই জন্য তোমাকে যদি ক্রিস্টাল দিয়ে ডিফ্রাকশন করতে হয় তাহলে এক্সরে কি ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবে। ল্যামডাটা অবশ্যই লেস ইকুয়াল টু 2D হতে হবে। মাইক্রোওয়েভ রেডিয়েশন বা আইআর বা ভিজিবল লাইট, তার ল্যামডাটা 2D থেকে অনেক বেশি হয়ে যাবে বলে ভিজিবল লাইট দিয়ে কিন্তু এক্সরে ডিফ্রাকশনটা করতে পারো না। ঠিক আছে, তো এখানে অনেক সময় এই যে এখানে ধরে লিখি UV visible light or IR or microwave radiation cannot be used to study diffraction by a crystal। ঠিক আছে, তার ক্ষেত্রে কেন হচ্ছে না, ল্যামডাটা গ্রেটার দ্যান 2D হয়ে যাচ্ছে, ওয়েভলেন্থ 2D থেকে বেশি হয়ে যাবে। এটা পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন হিসেবে অনেক দেয়, যে তুমি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে দেয় যে কেন মাইক্রোওয়েভ রেডিয়েশন দিয়ে এক্সরে ডিফ্রাকশন দেখা যায় না, বা কেন ইউভি ভিজিবল লাইট দিয়ে এক্সরে ডিফ্রাকশন দেখা যায় না, বা কেন আইআর রেডিয়েশন দিয়ে এক্সরে ডিফ্রাকশন দেখা যায় না, এগুলো তোমার জানতে হচ্ছে। আচ্ছা, এবারে এক্সটেন্ট অফ রিফ্লেকশন, মানে রিফ্লেকশনটা কতটা বেশি হবে সেটা কিসের উপর নির্ভর করে, মানে এক্সটেন্ট অফ রিফ্লেকশন অ্যান্ড হেন্স দ্য ইন্টেন্সিটি অফ রিফ্র্যাক্টেড স্পট ডিপেন্ডস অন দ্য নেচার অফ এলিমেন্ট বাই হুইচ দ্য এক্স ইজ রিফ্লেক্টেড। মানে তুমি যে ক্রিস্টালটাকে কনসিডার করছো সেই ক্রিস্টালটা কিসের তৈরি বা তার প্লেনের নেচারটা কি, তার উপরে নির্ভর করবে যে কতটা অ্যাকচুয়ালি রিফ্লেক্টেড হবে, বা আলটিমেটলি রিফ্র্যাকশন হওয়ার পরে যে স্পটটা পাবে সেই স্পটটার ইন্টেন্সিটি কত হবে। জেনারেল রুলটা হচ্ছে হায়ার দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড ইলেকট্রন ডেন্সিটি হায়ার উইল বি দ্য ইন্টেন্সিটি। ইলেকট্রনের সংখ্যা বা ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে ইন্টেন্সিটি তত বেশি হবে। আর ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লোকেট দ্য, মানে আচ্ছা এটা প্রথম কথা। এবারে দেখো, তাহলে তুমি যদি হাইড্রোজেনটাকে কনসিডার করো, হাইড্রোজেনের যেহেতু কেবলমাত্র একটা ইলেকট্রন আছে, সেখানে অনেক সময় এই হাইড্রোজেনের পজিশনটা ডিটারমাইন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লোকেট দ্য পজিশন অফ হাইড্রোজেন ইন এ ক্রিস্টাল বাই এক্সরে ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট। কারণটা হচ্ছে যখন হাইড্রোজেন থাকছে, হাইড্রোজেনে যেহেতু জাস্ট একটা ইলেকট্রন আছে, এবার একটা যদি ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রন এত কম ডিফ্রাকশন করবে, হ্যাঁ, তোমার হাইড্রোজেনের পজিশনটা তুমি মিসই করে যেতে পারো। হ্যাঁ, সেই জন্য অনেক ক্ষেত্রে দেখবে আইসের ক্রিস্টাল থেকে শুরু করে কোনো একটা ডিএনএ স্ট্রাকচার থেকে শুরু করে, যেখানে হাইড্রোজেনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, হাইড্রোজেনের পজিশন কিন্তু তোমার লোকেট করা এক্সরে ডিফ্রাকশনের সাহায্যে খুব ডিফিকাল্ট হয়। আচ্ছা, আইসোটোপস ক্যানট বি ডিস্টিংগুইশড বাই এক্সরে ডিফ্রাকশন। আইসোটোপগুলোর ক্ষেত্রে একই সংখ্যক ইলেকট্রন যেহেতু আছে, সেখানে একটা আইসোটোপের সাথে আরেকটা আইসোটোপ, তাদের যে তফাৎটা সেটা তুমি ডিফ্রাকশন স্পটের ইন্টেন্সিটি দেখে বুঝবে, সেখান থেকে তুমি করতে পারবে না, কারণ আইসোটোপগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার একই সংখ্যক ইলেকট্রন থাকে। আচ্ছা, এবার যে সমস্ত এলিমেন্টগুলো খুব কাছাকাছি সংখ্যা ইলেকট্রন আছে, যেমন কার্বন নাইট্রোজেন, এই দুটো এলিমেন্ট যদিও ইলেকট্রনের সংখ্যা তারতম্য আছে, একটা 6 এবং 7, কিন্তু দুটো খুব কাছাকাছি, তাদের ডিফ্রাকশন স্পটগুলো একই রকম ইন্টেন্সিটি হবে বলে অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কোনটা কার্বন কোনটা নাইট্রোজেন, দুটোকে একই রকম মনে হতে পারে। তার মানে এক্সরে ডিফ্রাকশনে কতগুলো ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো মানে পরপর করে খেয়াল রাখো। প্রথম কথা হচ্ছে যে ব্র্যাগ সিঙ্গেল ক্রিস্টাল ব্যবহার করেছিল। 2 নম্বর হচ্ছে সেই সমস্ত ওয়েভলেন্থের লাইটগুলি অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবে যার ওয়েভলেন্থ তার 2D সমান। ইউভি ভিজিবল লাইট, আইআর, মাইক্রোওয়েভ, সেগুলো এই ক্রিস্টাল থেকে ডিফ্রাকশনে সেখানে তুমি ব্যবহার করতে পারবে না, কারণ সেখানে ওয়েভলেন্থটা 2D থেকে বেশি হয় এটা। আর এক্সটেন্ট অফ রিফ্লেকশনটা হচ্ছে কোন একটা এলিমেন্টে যতগুলো ইলেকট্রন আছে তার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ইলেকট্রনের সংখ্যা যদি খুব কম হয়, যেমন হাইড্রোজেন, তার পজিশন দেখা খুব ডিফিকাল্ট। দুটো আইসোটোপ যাদের ইলেকট্রনের সংখ্যাগুলো সমান, তারা একদম আইডেন্টিক্যাল স্পট দেয়, তাদেরকে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না। আর দুটো এলিমেন্ট যাদের ইলেকট্রনের সংখ্যা খুব কাছাকাছি, তাদেরকেও ডিস্টিংগুইশ করা যাবে হয়তো খুব হাই রেজলিউশন যদি এক্সরে ডিফ্র্যাক্টোমিটার ব্যবহার করো, কিন্তু আদারওয়াইজ তাদেরকে একটু ডিফিকাল্ট হবে। আর এবারে তোমার একটা টার্ম জাস্ট ডিফাইন করছি, যে ইলেকট্রনের সংখ্যা যত বাড়ে এক্সরে ডিফ্রাকশন যে তত বাড়ে, সেটা অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টরটা হচ্ছে মানে কোন একটা অ্যাটমের একটা প্রপার্টি, যে বেসিক্যালি একটা অ্যাটম কতটা বেশি স্ক্যাটার করতে পারে তার একটা, এটা মানে সেটা একটা ইন্ডিকেশন আর কি।
সেই অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টরটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ রেডিয়েশন স্ক্যাটার্ড বাই অ্যান অ্যাটম ডিভাইডেড বাই অ্যামপ্লিটিউড রেডিয়েশন স্ক্যাটার্ড বাই অ্যান ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন থাকলে যতটা তোমার ওই অ্যামপ্লিটিউড অফ রেডিয়েশন স্ক্যাটার হচ্ছে, এবার একাধিক ইলেকট্রন থাকলে কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে তার থেকে বেশি হবে আর কি। তাহলে স্ক্যাটারিং ফ্যাক্টরটা হচ্ছে এই অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টরটা অ্যামপ্লিটিউড অফ রেডিয়েশন স্ক্যাটার্ড বাই অ্যান অ্যাটম বাই অ্যামপ্লিটিউড অফ রেডিয়েশন স্ক্যাটার্ড বাই অ্যান ইলেকট্রন। এবং ওই দেখবে যখন তুমি কেসিএলটা দেখবে, কেসিএল এর স্ট্রাকচার আমি পরে ভালো করে আলোচনা করছি। কেসিএল এ কে প্লাস এবং সিএল মাইনাস তারা আইসো ইলেকট্রনিক, কে প্লাস এবং সিএল মাইনাস আইসো ইলেকট্রনিক, তাদের সেম অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর, সেই জন্যে এক্স এর ডিফ্র্যাকশনে কে প্লাস এবং সিএল মাইনাসকে আলাদা করতে পারা যায় না। এবং তার ফলস্বরূপ তুমি দেখতে পাবে যে কেসিএল যে স্ট্রাকচারটা যদি সেটা এফসিসি, তাহলে তোমার সিম্পল কিউবের মতো দেখতে লাগে। তাহলে ফিজিক্যালি কেন কেসিএল এফসিসি হওয়া থাকতেও তাকে সিম্পল কিউবের মতো দেখতে হয়, সেটা আমি পরে ছবিটাকে একে আরো ভালো করে দেখাচ্ছি। এখানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে কেসিএলটা কে প্লাস এবং সিএল মাইনাস দিয়ে তৈরি হয়েছে বলে এক্ষেত্রে তোমার নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা দুজনের ক্ষেত্রে সমান 18টা করে। সেখানে এক্স এর ডিফ্র্যাকশনে কে প্লাস যেমন ইন্টেন্সিটি যেমন স্পট দেবে, সিএল মাইনাস তত ইন্টেন্সিটি একই রকমের স্পট দেবে। এখানে কে প্লাস এবং সিএল মাইনাস তুমি ডিস্টিংগুইশ করতে পারছো না। আর যদি তোমার একই রকমের স্পট দেয় তখন সেটা এফসিসি টাইপের দেখতে হবে না, দেখবে সেটা সিম্পল কিউবের মতো দেখতে হয়ে যায়। সেটা আমি আজকে ক্লাসের শেষে দেখাবো যে এটা এফসিসির বদলে কেন সিম্পল কিউবের মতো দেখতে হলো। কিন্তু ফিজিক্যাল কারণটা হচ্ছে এই যে কে প্লাস এবং সিএল মাইনাস বিং আইসি ইলেকট্রনিক, তারা হচ্ছে সেম অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর, এই জন্য তাদের তোমার এফসিসি হওয়া সত্ত্বেও সেটা তোমার সিম্পল কিউবের মতো দেখতে হয়। আর কে প্লাস এবং সিএল মাইনাস তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না, কিন্তু এনএসিএল এর ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই। এনএ প্লাসে 10টা ইলেকট্রন, সিএল মাইনাস হচ্ছে তোমার 18টা ইলেকট্রন, সেখানে এনএ প্লাস সিএল মাইনাস ডিস্টিংগুইশ করা যাবে, কিন্তু কে প্লাস সিএল মাইনাস ডিস্টিংগুইশ করতে পারা যাবে না। এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে খুব আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যা বললাম এখন পর্যন্ত ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। আচ্ছা, এবার এই ব্র্যাগস ল এর একটা অল্টারনেটিভ ভার্সন আছে, অল্টারনেটিভ ফর্ম আছে, সেটা একটুখানি দেখে নাও। এক্সাম্পলটা দেখো, তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবে। ধরো তুমি একটা কিউবিক ক্রিস্টাল কনসিডার করছো, সেখানে 100 টাইপ প্লেনস নিচ্ছ। সেই 100 টাইপ প্লেন মানে 100, 010, 001, 1/00, 01/0, 001 এই সবগুলি হচ্ছে 100 টাইপ প্লেন, সেখানে সেটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তাহলে 100 প্লেনের ইন্টার অ্যাটমিক যে স্পেস, ইন্টার প্যানার স্পেসিং যেটা, সেটা আমরা পড়েছিলাম না যে এ বাই রুট ওভার অফ এই ফর্মুলাতে এ বাই রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এইচ কে এল এর মধ্যে একজন যদি 1 হয়ে যায়, বাকি দুটো শূন্য হয়ে যায়, তার মানে D100 হচ্ছে এ হয়ে গেল। তাহলে 100 প্লেনগুলোর মধ্যে ইন্টার প্ল্যানার স্পেসিংটা হচ্ছে এ। আর এবার কন্ডিশন ফর ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন কত হবে? দেখো, যেহেতু 2D সাইন থিটা কত এন ল্যামডা, তাহলে সাইন থিটাটা হচ্ছে এন ল্যামডা বাই 2D। এবার তুমি যদি ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন দেখো, এন এর জায়গায় 1 বসাবো, সেই জন্য সাইন থিটা 1 হয়ে গেল ল্যামডা বাই 2a। কন্ডিশন ফর সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশন, অর্থাৎ অ্যাঙ্গেলটা কত হলে তোমার সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশন হবে, এটা সাইন, আমি একবার তার সাইন করে একবার লিখছি। সাইন থিটা 2 ইকুয়াল টু হবে কত? 2 ল্যামডা বাই 2d, অর্থাৎ ল্যামডা বাই এ হবে। কন্ডিশন ফর থার্ড অর্ডার ডিফ্র্যাকশন, ল্যামডা সাইন থিটা 3 ইকুয়াল টু, এখানে তোমার এন এর জায়গায় 3 বসে গেল 3 ল্যামডা বাই 2a, অর্থাৎ 3 ল্যামডা বাই 2a ইত্যাদি ইত্যাদি। তার মানে দেখো, একটা পার্টিকুলার প্লেন কনসিডার করছি 100, পার্টিকুলার মানে পার্টিকুলার টাইপ অফ প্লেন কনসিডার করছি 100। তার রেসপেক্টে যদি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার ডিফ্র্যাকশনগুলো হয়, তার যে অ্যাঙ্গেলটা যদি থিটা 1, থিটা 2, থিটা 3 হয়, যেখানে সাইন থিটা 1 হচ্ছে ল্যামডা বাই 2a, সাইন থিটা 2 হচ্ছে ল্যামডা বাই a, আর সাইন থিটা 3 হচ্ছে 3 ল্যামডা বাই 2a। এটা তাহলে আমি একটা পার্টিকুলার সিঙ্গেল ক্রিস্টাল যদি কনসিডার করছি, একটা পার্টিকুলার প্লেনের রেসপেক্টে আমি বিভিন্ন অর্ডারের রিফ্লেকশনগুলোকে দেখে নিলাম। আচ্ছা, এবারে তুমি ধরো এই যে দুটো প্লেন আছে, মানে এই যে প্লেনটা এবং এই যে প্লেনটা, মানে 100 প্লেনের মাঝে একটা প্লেন কনসিডার করো, সেটা হচ্ছে 200 প্লেন। তা 200 প্লেন যদি তুমি কনসিডার করো, তাহলে ইন্টার প্ল্যানার স্পেসিংটা হয়ে যাচ্ছে এ বাই রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এইচ কে এল এর মধ্যে একটাকে তুমি 2 ধরো, তাহলে তোমার হয়ে যাচ্ছে এ বাই 2। তাহলে এই কন্ডিশন ফর ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন কি হয়ে গেল? সাইন থিটা ইকুয়াল টু, তুমি এখানে লিখতে পারছো যে এই যে এন ল্যামডা বাই 2d,
এন এর জায়গায় 1 বসালে আর ডি এর জায়গায় a/2 বসালে, তাহলে সাইন থিটা হয়ে যাচ্ছে λ/a। এটা সাইন থিটা হয়ে যাচ্ছে আমার λ/a। তাহলে এটা হয়ে যাচ্ছে কি না কন্ডিশন বা ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন। এটা তাহলে এবার খেয়াল করে দেখো যে এই কন্ডিশন ফর মানে 100 প্লেনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশনটা যে কন্ডিশনে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু λ/a, 200 প্লেনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশনটা দেখো একই কন্ডিশনে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু λ/a। এখানে সাইন থিটা ইকুয়াল টু λ/a, সাইন থিটা ইকুয়াল টু λ/a। ঠিক একই রকম ভাবে যদি 300 প্লেনটাকে কনসিডার করো, যেখানে ইন্টারপ্ল্যানার স্পেসিং হচ্ছে a/3, এবার কন্ডিশন অফ ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন এই 300 প্লেন রেসপেক্টে সাইন থিটা ইকুয়াল টু λ/2 ইন্টু, মানে এখানে তোমার এই যে এন এর জায়গায় 1 বসাচ্ছি, এন এর জায়গায় 1 বসাচ্ছি, ল্যামডা হলো, আর ডি এর জায়গা হয়ে গেল a/3 বসালে কত বলেছে 3 λ/2 এ বেরোচ্ছে। তাহলে দেখো 3 λ/2 এ এখানে খেয়াল করো, দেখো এই 100 প্লেনের রেসপেক্টে থার্ড অর্ডার ডিফ্র্যাকশনের যে কন্ডিশনটা 3 λ/2 এটা, তার মানে কি দাঁড়াচ্ছে এখান থেকে যে 100 প্লেনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশন সেটা হচ্ছে 200 প্লেনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন, 100 প্লেনের রেসপেক্টে থার্ড অর্ডার ডিফ্র্যাকশন সেটা হচ্ছে 300 প্লেনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কোন একটা প্লেনের রেসপেক্টে হায়ার অর্ডার ডিফ্র্যাকশনটাকে অন্য কোনো প্লেনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন হিসেবে তুমি কিন্তু দেখাতে পারো। তাহলে এখান থেকে যেটা মোদ্দা কথা যে 100 প্লেনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার কোনো রকমের ডিফ্র্যাকশনটা হচ্ছে, 100 প্লেনের রেসপেক্টে ধরো যে সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশন তুমি দেখলে সেটা 200 প্লেনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন, আবার 100 প্লেনের রেসপেক্টে যেটা থার্ড অর্ডার ডিফ্র্যাকশন সেটাই হচ্ছে 300 প্লেনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন। তার মানে এটা দাঁড়াচ্ছে যে একটা পার্টিকুলার প্লেন যদি কনসিডার করো, সেই পার্টিকুলার প্লেনের রেসপেক্টে হায়ার অর্ডার ডিফ্র্যাকশনটাকে তুমি অন্য প্লেনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন হিসেবে দেখাতে পারো। তাহলে দেখো যে হায়ার অর্ডার ডিফ্র্যাকশন বাই এ পার্টিকুলার টাইপ অফ প্লেন ক্যান বি লুকড অ্যাজ এ ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন উইথ রেসপেক্ট টু আদার প্লেনস। তাহলে হায়ার অর্ডার ডিফ্র্যাকশন বাই এ পার্টিকুলার টাইপ অফ প্লেন ক্যান বি লুকড অ্যাজ এ ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন উইথ রেসপেক্ট টু আদার প্লেনস। তাহলে দেখো তুমি এটাকে লিখতে পারছো এইরকম ভাবে যে 2d সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা ছিল, আমি যদি এটাকে ফার্স্ট অর্ডারের মতো দেখবো মনে করি, তাহলে কি হবে ডান দিকে n এর জায়গায় 1 বসাবো, তাহলে n এর জায়গায় 1 বসাবো, বা আমি যেটা করবো nটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 2d/n সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা হয়ে গেল। এবার d/n আগে যেমন ডিটা ফিক্স ছিল, ডিটাকে ফিক্স করে দিয়েছিলাম, হ্যাঁ সেটাকে আমি এর টার্মসে বসাচ্ছিলাম, এখন d/nটাকে আমি dHKL বললাম। 2dHKL সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কেমন দেখতে, এটা বেসিক্যালি একটা ব্র্যাগসের একটা অল্টারনেটিভ ফর্ম, ব্র্যাগস লয়ের অল্টারনেটিভ ফর্ম। দেখো তোমার মনে হচ্ছে এমনিতে 2d সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা হতো, এখানে n এর জায়গায় 1 বসে গেছে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এটা একটা অল্টারনেটিভ ফর্ম অফ ব্র্যাগস ল হচ্ছে, যেখানে সবকিছুকেই তুমি ফার্স্ট অর্ডারের মতো করে ভাবতে পারবে, শুধু তফাৎ হচ্ছে dHKLটা কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে, d/n হয়ে যাচ্ছে। তুমি দেখো এখানে যেমন করেছিলে, তোমার এখানে মানে ডিটা হচ্ছে a/2 হয়ে গেল, এখানে ডিটা হচ্ছে a/3 হয়ে গেল, ঠিক একই রকম ভাবে dHKLটা হচ্ছে d/n হয়ে যাবে। সেই জন্য যদিও 2d সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা এটা হচ্ছে ব্র্যাগস ল, কিন্তু কেউ যদি 2dHKL সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বলে তাহলে সেটাও হচ্ছে ব্র্যাগস ল, এটা হচ্ছে অল্টারনেটিভ ফর্ম, এবং আমরা দেখবো যে এই যে ফর্মটা, এই ফর্মটাই কিন্তু বেশি কাজে লাগবে। 2dHKL সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা এই পার্টিকুলার ফর্মটা, এই ফর্মটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভীষণ কাজে লাগবে, এটা আমরা দেখতে পাবো। তাহলে ব্র্যাগস লকে তুমি একটা অল্টারনেটিভ ফর্মে এক্সপ্রেস করলে 2d সাইন থিটা ইকুয়াল টু n ল্যামডা, এখানে nটা হাওয়া হয়ে গেল, তার বদলে ডিটা d/n এ রিপ্লেস হয়ে গেল, যেটাকে আমি dHKL বলছি, কারণ এটা একটা ইন্টারপ্ল্যানার স্পেসিং যেটা HKL এর উপর নির্ভর করবে। এখানে 2dHKL সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। তাহলে অল্টারনেটিভ ফর্ম অফ ব্র্যাগস ল কি করে এলো বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা ধরো এবারে ধরো একটা কিউবিক ক্রিস্টাল কনসিডার করছো, তাহলে কিউবিক ক্রিস্টাল কনসিডার করছো, ফ্রম ব্র্যাগস ল কি পাচ্ছ তুমি? 2dHKL সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা, এটা হচ্ছে কোথা থেকে পেলে? ফ্রম ব্র্যাগস ল।
2d h স্কেল সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। এবার dh স্কেলটা কত কিউবের জন্য a বাই রুট ওভার অফ h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার, আগের দিনই বলেছিলাম ইন্টার প্ল্যানার স্পেসিংটা হচ্ছে a বাই রুট ওভার অফ h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার। তাহলে 2 a বাই রুট ওভার অফ h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা হয়ে গেল। সাইন থিটাটাকে একদিকে রেখে বাকি সব ডান দিকে নিয়ে চলে যাও, করে সাইন স্কয়ার থিটা করে ফেললে তাহলে এটা হয়ে যাচ্ছে কত ল্যামডা স্কয়ার বাই 4a স্কয়ার ইনটু h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার। ল্যামডা স্কয়ার বাই 4a স্কয়ার ইনটু h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার। তাহলে এবারে দেখো, তাহলে এখানে এই ল্যামডা স্কয়ার বাই 4a স্কয়ারটাকে যেটা কনস্ট্যান্ট ধরো k, তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু k ইনটু h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। আমরা পরে যখন ওই কিউবের ক্ষেত্রে সিম্পল কিউব না বিসিসি না এফসিসি দেখবো এবং সেইখান থেকে যে একটা ল্যাটিস প্যারামিটার বের করবো a, সেটা কিন্তু এই ইকুয়েশনটা তোমাকে ভীষণ হেল্প করবে। সেই জন্য ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু k h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার, যেখানে kটা হচ্ছে ল্যামডা স্কয়ার বাই 4a স্কয়ার। এবার আমি কেটাকে যদি কোনো কারণে বের করে নিতে পারি, সেখান থেকে এটাকে বের করে নিতে পারবো, এটা হয়ে যাবে ল্যামডা স্কয়ার বাই 4k টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে ল্যাটিস প্যারামিটার। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কেটা আমাকে কোনোভাবে বের করতে হবে। তাহলে এই যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কে, মানে কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কে এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল স্কয়ার, এটা খুব ভালো করে খেয়াল রাখো। যেখানে কেটা হচ্ছে ল্যামডা স্কয়ার বাই 4a স্কয়ার, তাহলে কে যদি কোনো কারণে পাও সেখান থেকে এ বের করে ফেলতে পারবে। আর ল্যাটিস প্যারামিটার এ যদি বের করে ফেলো, তাহলে ডেনসিটি থেকে শুরু করে বাকি যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো যেগুলো তোমাকে ওই দেখবে আগে বের করতে হয়েছে, পার্টিকুলার ডেনসিটি, সেটা কিন্তু এর উপর নির্ভর করে। তো এ পেয়ে গেলে সেখান থেকে তুমি ডেনসিটিটা এক্স্যাক্টলি বের করে ফেলতে পারছো। এটা আচ্ছা, এবারে আমরা তোমার এইটা একটুখানি করি, স্কিপ করি, তারপরে আমি বলছি, এটাকে শেষে আসছি। আচ্ছা দেখো, তাহলে আমি এক্স রে ডিফ্র্যাকশন করে কি টাইপের ক্রিস্টাল আমি বুঝবো কি করে? আচ্ছা, কি টাইপের ক্রিস্টাল সেটা বোঝার জন্য এই যে ফর্মুলাটা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কে ইনটু এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল স্কয়ার, সেটাকে মাথায় রাখো। এবারে দেখো, যেটা হচ্ছে যে এক্সটিংশন রুল ফর কিউবিক ক্রিস্টাল, মানে যেটা হচ্ছে যখন তুমি এক্স রে ডিফ্র্যাকশন করছো কোনো একটা কিউবিক ক্রিস্টালে, এবার সেই কিউবিক ক্রিস্টালটা সিম্পল কিউব না বিসিসি না এফসিসি, তার উপর নির্ভর করে না দেখা যায় কিছু কিছু প্লেন অ্যাবসেন্ট থাকে, মানে এক্স রে ডিফ্র্যাকশনে সেই প্লেনগুলোকে তুমি দেখতে পাও না। এবং এক্স রে ডিফ্র্যাকশনে কোন কোন প্লেনগুলো দেখতে পাচ্ছ না, যে মিসিং প্লেনগুলো, সেই মিসিং প্লেনগুলি অ্যাকচুয়ালি ইন্ডিকেশন যে কোন টাইপের ক্রিস্টাল। সেটাই হচ্ছে এক্সটিংশন রুল ফর কিউবিক ক্রিস্টাল। বলছে সিম্পল কিউব যদি হয় তাহলে অল এইচ স্কেল ভ্যালুজ আর অ্যালাউড, মানে এই যে মিলার ইন্ডিসেস এইচ স্কেল আছে তার ভ্যালুটা তো 1 2 3 4 0 যা খুশি হতে পারে, তো সমস্ত এইচ স্কেল ভ্যালুগুলো হচ্ছে অ্যালাউড। আচ্ছা, বিসিসি যদি হয়ে যেত তাহলে না এইচ প্লাস কে প্লাস এল এই তিনটে মিলার ইন্ডিসের যোগফল সবসময় ইভেন হতে হবে, তবে সে এক্সিস্ট করবে। এফসিসির ক্ষেত্রে এইচ স্কেল আইদার অল অড হবে অথবা অল ইভেন হবে, জিরোটাকে এখানে ইভেন ধরতে হবে। মানে এফসিসির ক্ষেত্রে এইচ স্কেল তারা আইদার অল অড মানে 1 3 5 সব ইত্যাদি, অথবা সব ইভেন 0 2 4 ইত্যাদি ইত্যাদি, এটা হতে হবে। আর ডিসির ক্ষেত্রে ডায়মন্ড ক্রিস্টাল, তার ক্ষেত্রে অল এইচ স্কেল আর অড ইন্টিজার সেটা হতে পারে, যেটা এফসিসির মতো আছে তেমন। আর এইচ স্কেল যদি তোমার ইভেন হয় তাহলে এইচ প্লাস কে প্লাস এল সেটা মাস্ট বি ইন্টিগ্রাল ডিভিজিবল বাই 4 বা ইন্টিগ্রাল মাল্টিপল বাই অফ 4 হবে। মানে ডিসির ক্ষেত্রে এইচ স্কেল অল অড হলে চলবে, আর যদি তারা ইভেন হয় তাহলে এইচ প্লাস কে প্লাস এল সেটা 4-এর গুণিতক হতে হবে এটা। এবং এই যে করসপন্ডিংলি যেটা আমি ট্যাবুলার মানে এ ফর্মে লিখে দিলাম, সামারাইজ করে লিখে ফেললাম, এইটার জন্য তোমাকে রেসিপ্রোকাল ল্যাটিসের কনসেপ্ট থেকে এক্স রে ডিফ্র্যাকশন কীরকমভাবে করছে তার যে ম্যাথামেটিক্যাল জায়গাটা আছে সেখান থেকে বলতে হয়। আমরা এই রেসিপ্রোকাল ল্যাটিসের কনসেপ্টটা বিএসসি লেভেলে থাকে না, সেটা এমএসসি অনার্স থাকে, সেই জন্য আমরা রেসিপ্রোকাল ল্যাটিসের কনসেপ্টটাকে ব্যবহার না করে জাস্ট ইনফরমেশন হিসেবে বলে দিলাম যে তুমি যদি কোনো একটা কিউবিক ক্রিস্টালের এক্স রে ডিফ্র্যাকশন করো, যদি দেখো যে এই স্কেল সমস্ত ভ্যালুজই অ্যালাউড আছে, তাহলে সেটা সিম্পল কিউব। আচ্ছা, এবার এই স্কেল তাদের যোগফলটা ইভেন হচ্ছে সেইগুলো যদি এক্সিস্ট করে তাহলে তুমি বলে এটা বিসিসি। আচ্ছা, এই স্কেল তারা যদি সবাই অড ইন্টিগ্রালস হয় অথবা ইভেন
ইন্টিগার্স হয়, আইদার অল অড অথবা অল ইভেন। আর তিনটে যে মিলার ইন্ডিসে আছে আইদার সবাই অড হবে অথবা সবাই ইভেন হবে, জিরোটাকে ইভেনের মধ্যে ধরতে হবে, তাহলে সেটা এফসিসি। আর ডিসির ক্ষেত্রে হচ্ছে এই স্কেল তারা আইদার অল অড হলো অথবা যদি তারা অল ইভেন হয় তাহলে এইচ প্লাস কে প্লাস এল সেটা 4-এর তোমার মাল্টিপল হবে, সেখান থেকে তুমি ডায়মন্ড ক্রিস্টাল। আচ্ছা, এবারে এইটার উপরে বেশ করে দেখো এই টেবিলটা আমি সাজালাম যে আমার রুলটা কি ছিল, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কে ইন্টু, এই যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কে ইন্টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আচ্ছা, এবার আমি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার ইনক্রিজিং অর্ডার আমি দেখছি। দেখো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার ইনক্রিজিং অর্ডার আমি দেখবো এবং তার মতো করে এই স্কেলের ভ্যালু কি হলে এটা হবে সেটা দেখতে চাইছি। তাহলে এই স্কেল ধরো 100 হলে 100, তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার তখন 1 হলো। 110 হলে 2 হলো। 111 হলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 3 হলো। 200 হলে 4, 210 হলে 5, 211 হলে 6। আচ্ছা, এবারে 7 হতে পারে না, তিনটে ইন্টিগ্রালের স্কোয়ারের যোগফল কখনো 7 হতে পারে না। তিনটে ইন্টিগ্রালের স্কোয়ারের যোগফল কখনো 7 হতে পারে না, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার এতে 200 হলে 220 হলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার 8 হচ্ছে। সিমিলারলি 9, 10, 11, 12, 13, 14 15টা হতে পারবে, তিনটে ইন্টিগ্রালের স্কোয়ারের যোগফল আবার 15 হতে পারবে না, অ্যান্ড সো অন সো অন। তো আমি এটা করলাম প্রথমে যে এই স্কেলের বিভিন্ন ভ্যালুগুলোকে বললাম এবং সেই মতো করে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ারটাকে বলে দিলাম। এবার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কে ইন্টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কে ইন্টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ারের ভ্যালু আমার যেহেতু জানা আছে, তাহলে সাইন স্কোয়ার থিটাগুলো এটা কে, এটা 2 কে, এটা 3 কে, এটা 4 কে, এটা 5 কে, এটা 6 কে, 7 কে কেউ নাই, এটা 8 কে, 9 কে, 10 কে, 11 কে, 12 কে, 13 কে, 14 কে এন্ড সো অন, এখানে কেউ নাই এন্ড সো অন। তাহলে এবারে দেখো আপ টু 14 পর্যন্ত দেখবে তাহলেই তোমার হবে, মানে 14 পর্যন্ত মিনিমাম তোমাকে দেখতেই হবে। এবার সিম্পল কিউবের ক্ষেত্রে কি হচ্ছে না, অল এইচ স্কেল ভ্যালু যদি অ্যালাউড তাহলে সবকটাই অ্যালাউড হয়ে গেল, আমি রাইট সাইন দিয়ে দিয়েছি। বিসিসির ক্ষেত্রে কি হচ্ছে না, এইচ প্লাস কে প্লাস এলটা তোমার ইভেন হতে হবে। দেখো 1 প্লাস 0 প্লাস 0 1, তাহলে অ্যালাউড নয়, কিন্তু 1 প্লাস 1 প্লাস 0 সেটা 2 হয়ে যাচ্ছে অ্যালাউড। 1 প্লাস 1 প্লাস 1 3 হয়ে যাচ্ছে অ্যালাউড নয়, কিন্তু 2 প্লাস 0 প্লাস 0 সেটা হচ্ছে তোমার অ্যালাউড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইচ প্লাস কে প্লাস এল ইভেন হতে হবে। এখানে বিসিসির ক্ষেত্রে দেখো এই যে কিছু কিছু আছে কিছু কিছু নেই, মানে 2 কেতে আছে, 4 কেতে আছে, 6 কেতে আছে, 8 কেতে, 10 কেতে, 12 কে, 14 কে এগুলোতে আছে। আচ্ছা, এফসিসির ক্ষেত্রে 100 1টা অড 00 ইভেন চলবে না, 110 11 অড 0 ইভেন চলবে না, 111 তিনটেই অড চলবে, 200 200 তিনটেই ইভেন তোমার চলবে। সিমিলারলি 210 থাকবে না, 211 থাকবে না, 220 তিনটেই ইভেন সেখানে সেটা থাকবে। এদিকে 311 তিনটেই অড সেখানে সেটা থাকবে, 222 তিনটেই ইভেন সেখানে সেটা থাকবে। তাহলে এফসিসির ক্ষেত্রে তুমি কারা থাকবে আর কারা থাকবে না বুঝতে, যে এইচ আর এইচ কে এল আইদার তিনজনই অড হতে হবে অথবা তিনজনই ইভেন হতে হবে, জিরোকে ইভেন ধরবো, সেই মতো করে এফসিসি ফেলবে। আর ডিসির ক্ষেত্রে কি হচ্ছে না, অল অড সেটা থাকছে, 111 থাকছে, কিন্তু এই যে 200 যখন অল ইভেন হচ্ছে 2 প্লাস 0 প্লাস 0 2 তাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সেখানে সেটা অ্যালাউড না। আবার 220 অল ইভেন, এবারে এইচ প্লাস কে প্লাস এল তিনটাকে যোগ করে দেখো সেটা 4 দিয়ে ডিভিজেবল হচ্ছে, সেখানে অ্যালাউড হয়ে যাচ্ছে। 311 অল অড সেখানে অ্যালাউড হচ্ছে। তার মানে কি হলো দেখো, সিম্পল কিউবের ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা ভ্যালু যদি রেশিও তুমি যদি নাও, সাইন স্কোয়ার থিটা যদি রেশিও নাও 1:2:3:4:5:6:7 কেউ নেই, 8:9:10 করে আপ টু 14 হলো, 15 কেউ নেই, তারপর হচ্ছে 16 অ্যান্ড সো অন। বিসিসির ক্ষেত্রে দেখো 2 কেতে থাকছে, 4 কে, 6 কে, অর্থাৎ 2:4:6:8:10:12:14 অর্থাৎ তাকে যদি 2 দিয়ে ভাগ করে রেশিওটাকে করো তাহলে 1:2:3:4:5:6:7. এফসিসির ক্ষেত্রে 3:4:8:11:12:16:19. ডিসির ক্ষেত্রে 3:8:11:16:19 অ্যান্ড সো অন। তার মানে কি দাঁড়ালো দেখো, যে তুমি যখন এক্স এর ডিফ্রাকশন করলে তুমি থিটা ভ্যালুগুলোকে বের করে ফেলো বা থিটা ভ্যালুগুলোকে কোনোভাবে পেয়ে যাও, করে সেগুলোকে সাইন স্কোয়ার থিটা ইন্টিগ্রাল, সাইন স্কোয়ার থিটা ইনক্রিজিং অর্ডারে সাজাও,
সাইন স্কোয়ার থিটার ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে তুমি দেখো যে সাইন স্কোয়ার থিটার লোয়েস্ট ভ্যালুটা, হ্যাঁ, সেটাকে যদি কিছু একটা ধরো তার রেসপেক্টে বাকিগুলোকে রেশিওতে নিয়ে এসো। তুমি দেখো যে তোমার মানে 1:2:3 করে 7টা নেই, মানে সবই আছে, এক থেকে পুরো টানা আছে, 7টা নেই, তাকে একটা সিম্পল কিউ। যদি 7টাও থাকে, 7টা থাকে মানে দেখো এমনিতে 2K 4K 6K 8K 10K 12K 14K সব আছে, তো তাহলে আমি যদি রেশিও ক্যালকুলেট করি তাহলে 7টাও যদি থাকে সেটা তো বিসিসি। তা সবাই আছে শুধু 7টা নেই, মানে প্রথম 14টা যদি দেখি তাহলে সেটা সিম্পল কিউ। সবাই আছে ইনক্লুডিং 7 তাহলে সেটা বিসিসি। আর যদি অনুপাতটা 3:4:8:11 এরকম হয় তাহলে সেটা এফসিসি। আর যদি তোমার 3:8:11:16 এরকম হয় তাহলে সেটা হচ্ছে তোমার ডিসি। তাহলে দেখো, তাহলে তোমাকে যেটা করতে হচ্ছে যে এক্স এর ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করা হলো, সেখানে থিটার ভ্যালুগুলো তোমাকে মেপে নিতে হচ্ছে, করে সাইন স্কয়ার থিটাগুলো রেশিও বের করতে হচ্ছে। এই সাইন স্কয়ার থিটা ভ্যালুগুলো তাদের রেশিওগুলো তোমার সবই মানে এক 1:2:3:4:5:6:7টা যদি নেই, এরকম যদি হয় তাহলে সিম্পল কিউ। আবার 1:2:3:4:5:6:7:8 এগুলো হয়ে গেলে সেটা হচ্ছে বিসিসি। 3:4:8:11 এটা যদি হয় তাহলে সেটা এফসিসি। আর 3:8:11:16:19 এটা যদি হয় তাহলে সেটা হচ্ছে তোমার ডিসি। তাহলে এই এক্স এর ডিফ্রাকশন এবং তার সাইন স্কয়ার থিটার ডেটাগুলো তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে যে কি টাইপের ক্রিস্টাল সেটা প্রেডিক্ট করতে। তো দেখো এই যে পার্টিকুলার জায়গাটা তোমার কোনো বুঝতে অসুবিধা হলো কিনা, কোনো সমস্যা আছে কিনা বলো। ঠিক আছে, তাহলে কি টাইপের ক্রিস্টাল সেটা ঠিক আছে। আর এবারে দেখো যদি কি টাইপের ক্রিস্টাল তুমি বুঝে যাও, তাহলে ধরো সিম্পল কিউ, তাহলে সাইন স্কয়ার থিটা মিনিমাম ভ্যালুটা কত না কে। যদি বিসিসি হয় তাহলে সাইন স্কয়ার থিটা মিনিমাম ভ্যালুটা কত 2K। যদি এফসিসি হয় সাইন স্কয়ার থিটা মিনিমাম ভ্যালু কত 3K। আর ডিসি হলে সাইন স্কয়ার থিটা মিনিমাম ভ্যালু কত 3K। তাহলে এবারে দেখো, তাহলে তুমি কি টাইপের ক্রিস্টাল যখনই বুঝে গেলে তুমি দেখো যে মিনিমাম ভ্যালু অফ সাইন স্কয়ার থিটাটা কত হচ্ছে। সিম্পল কিউবের ক্ষেত্রে কে, বিসিসির ক্ষেত্রে 2K, এফসিসির ক্ষেত্রে 3K, ডিসির ক্ষেত্রে 3K। তাহলে এবারে গেট দ্য ভ্যালু অফ কে, এগুলো থেকে কে এর ভ্যালু পেয়ে গেলাম, কে যদি ল্যামডা স্কয়ার বাই 4 স্কয়ার, সেখান থেকে তুমি এটা পেয়ে গেলে। ইনসিডেন্ট এক্স এর ওয়েভলেন্থ তোমার জানা, কেটা এখান থেকে বের করে ফেলতে পারলে এর ভ্যালুটা তুমি পেয়ে গেলে। তো ওয়ান্স তুমি এ পেয়ে গেলে, আর দ্বারা ডেনসিটি অফ এ ক্রিস্টাল যখন বের করতে হবে, ডেনসিটি সমান এফেক্টিভ নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল ইনটু তার মোলার মাস ডিভাইডেড বাই এন অ্যাভোগাড্রো ইনটু এ কিউব। দেখো এটা লাগছে তোমার ডেনসিটি বের করার জন্য। ঠিক আছে, তো দেখো তাহলে এই যে ডেনসিটি বের করার জন্য এটা লাগবে, এটা কোথা থেকে পেলে না এক্স এর ডিফ্রাকশন থেকে। তার জন্য তোমাকে কি করতে হলো স্টেপ বাই স্টেপ পরপর করে তোমাকে বলে দেওয়া হবে। তাহলে এই জায়গাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এবারে আমি দেখি এই যে বিসিসির ক্ষেত্রে, দেখো বিসিসির ক্ষেত্রে 1:0:0 প্লেনটা অ্যাবসেন্ট, 1:0:0 প্লেনটা দেখো অ্যাবসেন্ট, কিন্তু 2:0:0 প্লেনটা আছে। তাহলে 1:0:0 প্লেনটা কেন অ্যাবসেন্ট সেটা আমি দেখতে চাইছি, কেন বিসিসির ক্ষেত্রে 1:0:0 প্লেনটা হচ্ছে অ্যাবসেন্ট ইন এক্স রে ডিফ্রাকশন। হোয়াই? দেখো 1:0:0 প্লেন হলে ইন্টারপ্যারেন্স স্পেসিংটা এ হচ্ছে, সেখানে ব্র্যাগস কন্ডিশন ফর কনস্ট্যান্টিক ইন্টারপ্যারেন্স 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, সেখানে sin থিটা ইকুয়াল টু n ল্যামডা বাই 2a হয়ে যাচ্ছে, যেখানে n এর ভ্যালু 1 2 3 4 ডট ডট ডট। এটা তাহলে যদি sin থিটাটা এইটা হয় n ল্যামডা বাই 2a হয় তাহলে কনস্ট্যান্টিক ইন্টারফারেন্স হবে। ঠিক আছে, তখন সেই করসপন্ডিং প্লেনটা 1:0:0 প্লেনটা তাকে এক্স রে ডিফ্রাকশনে রেসপন্স করার কথা। আচ্ছা, এবারে তুমি 2:0:0 প্লেনটাকে কনসিডার করো। 2:0:0 প্লেনের ক্ষেত্রে ইন্টারপ্যারেন্স স্পেসিং তো a বাই 2 হয়ে যাচ্ছে এই ফর্মুলায় বসালে, a বাই রুট ওভার h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l স্কয়ার এই ফর্মুলায় বসালে 2:0:0 প্লেনের ইন্টারপ্যারেন্স স্পেসিং a বাই 2 হচ্ছে। এবার 2d sin থিটা যখন তুমি ক্যালকুলেট করছো, তাহলে 2:0:0 sin থিটা যখন ক্যালকুলেট করছো, 2 ইন্টু d 2:0:0টা a বাই 2 বসাও, এটা সেইটা ইন্টু তোমার 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা করছি এই যে মানে 2:0 আমি মানে সরি, এইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কন্ডিশনে 1:0:0 প্লেন কনস্ট্যান্ট ইন্টারফারেন্স দিচ্ছে, অর্থাৎ যে থিটার জন্য বা সাইন থিটার জন্য তোমার 1:0:0 প্লেন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দিচ্ছে, সেই কন্ডিশনেই
200 প্লেন কি দিচ্ছে আমি দেখতে চাইছি। আমি কি বলছি বোঝার চেষ্টা করো, যে যে কন্ডিশনে মানে যে থিটা বা সাইন থিটা ভ্যালুর জন্য 100 প্লেন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেয়, সেই থিটা বা সেই সাইন থিটার জন্য 200 প্লেন কি দিচ্ছে দেখো। তা 200 প্লেন কি দিচ্ছে বোঝার জন্য তাহলে 2D সাইন থিটাটাকে ক্যালকুলেট করতে হবে। এখানে ডিটা হচ্ছে D200 সাইন থিটা। এবার D200 মানে 200 প্লেনের মধ্যে যে স্পেসিংটা সেটা হচ্ছে a/2 বসালে, আর সাইন থিটা হচ্ছে n λ/2 এ বসালে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা n × λ/2 হয়ে যাচ্ছে। তার মানে এখানে nটা হচ্ছে 1 3 5 6 ডট 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 ডট, তার মানে দেখো এটা একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কন্ডিশন দিয়ে দিচ্ছে। তো দেখো এখানে একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার কন্ডিশন দিয়ে দিল, কারণ 2D সাইন থিটা থেকে λ/2 এর মানে ইন্টিগ্রাল মাল্টিপল বা অর ইন্টিগ্রাল মাল্টিপল হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এই যে ক্রিস্টালে এই 100 প্লেনটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে ইন্টেন্সিটি বাড়াতে চায়। এবারে যে সাইন থিটা ভ্যালুর জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়ে 100 প্লেনটা ইন্টেন্সিটি বাড়াতে চাইলো, ওই একই সাইন থিটা ভ্যালুতে 200 প্লেন যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে ইন্টেন্সিটি কমিয়ে দিতে চাইলো। তাহলে একজন ইন্টেন্সিটি বাড়িয়ে দিতে চাইলে, একজন ইন্টেন্সিটি কমিয়ে দিতে চাইলে। এবারে যেটা ইম্পর্টেন্ট, এফেক্টিভ নাম্বার অফ অ্যাটমস 100 প্লেনেও তোমার একটা, কারণ এখানে শুধু বিসিসি তো 8টা ভার্টেক্সে 8টা অ্যাটম আছে, আর বডি সেন্টার একটা আছে। তা 200 প্লেনের এই বডির সেন্টারে যেটা, সেই পুরোটা তার নিজের ভাগের। তাহলে এই প্লেনে অ্যাটমের সংখ্যা একটা, আর এই ভার্টেক্সে যে 4টে অ্যাটম আছে, তাহলে এই যে 100 এই ফেসটাকে যদি তুমি কনসিডার করো, সেখানে তোমার 4টে অ্যাটম আছে এবং প্রত্যেকটা অ্যাটম হচ্ছে ইকুয়ালি শেয়ার হচ্ছে দুটো ইউনিট সেল দিয়ে। তাহলে সেখান থেকে তুমি ভাগে পেলে হচ্ছে তোমার বেসিক্যালি একটা। হ্যাঁ, তোমার সরি মানে এখানে হ্যাঁ প্লেন যদি তুমি হ্যাঁ ঠিক আছে একটা। তাহলে যেটা কথা হচ্ছে যে যেহেতু এফেক্টিভ নাম্বার অফ অ্যাটমস 200 প্লেনেও একটা আর 100 প্লেনেও তোমার একটা, এবার 100 প্লেন যে কন্ডিশনে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে ইন্টেন্সিটি যতটা বাড়লো, সেই কন্ডিশনে 200 প্লেন ইন্টেন্সিটি এক্স্যাক্টলি ততটা কমিয়ে দিল। তাহলে কি হলো, আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে গেল। ক্যান্সেল আউট হয়ে গেলে তুমি 100 প্লেন যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা দিল সেটা তুমি দেখতে পাবে না, সেটা 200 প্লেন দিয়ে তোমার একদম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। একজন ইন্টেন্সিটি বাড়াতে চাইছে, অন্যজন ঠিক ততটা ইন্টেন্সিটি কমিয়ে দিতে চাইছে। এখানে ওভারঅল দেখতে পাচ্ছ ইন্টেন্সিটি তোমার চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো, তাহলে 100 প্লেন কিন্তু অ্যাবসেন্ট রইল, কিন্তু 200 প্লেন কেন প্রেজেন্ট রয়ে গেল? দেখো 200 প্লেন যদি তুমি কনসিডার করো, এখানে মানে আমি মুখেই বলে দিচ্ছি যে 200 প্লেনের রেসপেক্টে যদি তুমি দেখো, দেখবে 200 প্লেনের রেসপেক্টে যেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, 100 প্লেনের রেসপেক্টেও সেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সই দেবে। মানে 100 প্লেনের রেসপেক্টে যেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সেই কন্ডিশনে 200 প্লেন তো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দিল। তুমি উল্টোটা করবে, যে 200 প্লেনের রেসপেক্টে যেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, 100 প্লেনের রেসপেক্টে সেটাও কিন্তু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সই যেহেতু হয়, সেই জন্য 200 প্লেন প্রেজেন্ট থাকবে, 100টা থাকবে না। তাহলে এটা হচ্ছে এই যে কোশ্চেনটা 2 নম্বরের কোশ্চেন, দেখবে ক্যালকুলেশন সেটা একাধিকবার পড়েছে, যে কেন বিসিসির ক্ষেত্রে 100 প্লেনটা অ্যাবসেন্ট, সেইটা জাস্ট এখানে তোমাকে এক্স্যাক্টলি ফিজিক্যাল রিজনটাকে বলা হলো। আমি আবার বলছি যে 100 প্লেন যে কন্ডিশনে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেয়, 200 প্লেন যেটা অ্যাকচুয়ালি আছে ক্রিস্টালের ক্ষেত্রে, সেইটা হচ্ছে তোমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দিচ্ছে। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য ইন্টেন্সিটি যতটা বাড়ে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য ইন্টেন্সিটি ততটা কমে। সেইখানে সে এফেক্টিভলি দেখে মানে কোনো রেসপন্স করছে না, যেন 100 প্লেনটা অ্যাবসেন্ট থাকে। কিন্তু 200 প্লেনের রেসপেক্টে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি হয়, তাহলে 100 প্লেনের রেসপেক্টেও কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। সেই জন্য 200 প্লেনটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি এক্স রে ডিফ্রাকশন আছে দেখাবে। ঠিক আছে, এটা বোঝা গেল? হ্যাঁ, মানে 4x1/8, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে প্লেনটা সেটা তো কমন প্লেন, এদিকেও আছে এদিকেও আছে, মানে এই ইউনিট সেলের ভাগে হচ্ছে অর্ধেক, মানে এই বাঁদিকে যে ইউনিট সেলটা তার ভাগে অর্ধেক। কিন্তু এই যে ফেসটা, এই ফেসটা তো দুটো কমন ইউনিট সেল শেয়ার করছে না, বুঝতে পারছো তো? তাহলে এদিক থেকে হাফ এলো আর এদিক থেকে হাফ এলো, সেইখানে এই প্লেনটাতে অ্যাকচুয়ালি রয়ে গেল একটা। হ্যাঁ, বুঝতে পেরেছো? মানে এইখানে তো আরেকটা, যে এই যে এখানে তো আরেকটা প্লেন ছিল, মানে তোমার আরেকটা ধরো ইউনিট সেল ছিল। এই যে আরেকটা যে ইউনিট সেল আছে, ধরো আমি তো ফেসটা দেখছি বা প্লেনটা দেখছি, তাহলে তোমার
এই এইখান থেকে ওয়ান মানে হাফ পেলে আর এদিকের ভাগে হাফ, তাহলে পুরো প্লেনটাতে কত রইল? হাফ প্লাস হাফ এক। এখানে 100 প্লেনের রেসপেক্ট 100 প্লেনেও তোমার একটা আছে এফেক্টিভলি, 200 প্লেনের রেসপেক্টে এটা তাদের বডির সেন্টারে সেটা তো একটা আছে। সেই জন্য এ যতটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে ইন্টেন্সিটি বাড়ায়, আর এ হচ্ছে ঠিক ততটাই, মানে সরি 100 প্লেন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে ইন্টেন্সিটি যতটা বাড়ায়, 200 প্লেন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে ইন্টেন্সিটি এক্স্যাক্টলি ততটাই কমাবে। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে দেখো এই একটা হোমওয়ার্ক তোমাকে করতে দিয়েছি, শো দ্যাট দ্য কন্ডিশন ফর হুইচ 200 প্লেন শো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স 100 প্লেন অলসো শো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তুমি জাস্ট 200 প্লেনের রেসপেক্টে যে কন্ডিশনে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, 100 প্লেনের রেসপেক্টে সেই কন্ডিশনেই তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সই হবে। এটা তুমি দেখে নিতে পারো। ধরো এই যে 2d সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এখান থেকে সাইন থিটা যখন তুমি ক্যালকুলেট করছো এন ল্যামডা বাই 2d এইটা, তাহলে এন ল্যামডা বাই 2 ইন্টু 200 প্লেন যদি হয় তাদের ইন্টারপ্লেনার স্পেসিং হচ্ছে a বাই 2, তোমার হচ্ছে এন ল্যামডা বাই তোমার a হলো। এটা হচ্ছে 200 প্লেনের রেসপেক্ট ফর 2000 প্লেন। আচ্ছা, ফর 100 প্লেন তাহলে কি হবে? ওই কন্ডিশনে 2d সাইন থিটা হয়ে যাচ্ছে, এখন 2dটা হচ্ছে এখন a হয়ে যাবে, কারণ 100 প্লেন হয় ইন্টারপ্লেনার স্পেসিংটা a, আর সাইন থিটা কত? এল ল্যামডা বাই a। তাহলে দেখো কত হচ্ছে, এটা 2n ল্যামডা হলো। তাহলে দেখো এটা আবার সেই ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপলই হচ্ছে। তাহলে এটা এটা যে কন্ডিশনে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটা দেখো তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দিচ্ছে। এটা হচ্ছে কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমার একটা জিনিস তোমায় বলে রাখি, এই যে 100 200 300 আগে প্রিভিয়াস কনভেনশনে না এই ধরনের প্লেনগুলো সব 100 টাইপ প্লেনস বলতো, বা 110 220 330 এগুলো সব 110 টাইপ প্লেনস বলতো, বা 111 222 333 এগুলো সব 111 টাইপ প্লেন বলতো। এগুলোকে মাথায় রাখবে। হ্যাঁ, এগুলো পুরনো যদি তুমি বই দেখো সেখানে দেখবে যে 100 200 30 সেসব বলবে যে 100 টাইপ প্লেনস, বা 110 220 330 সেগুলোকে বলে 110 টাইপ প্লেনস, বা 111 222 333 সেগুলোকে বলে 111 টাইপ প্লেনস। এইটা। আচ্ছা, এবারে দেখো যদি তুমি এক্স রে ডিফ্রাকশনে দেখো, তাহলে সিম্পল কিউবের ক্ষেত্রে কোন কোন প্লেনগুলো অ্যাকচুয়ালি এক্স রে ডিফ্রাকশন দেখাচ্ছে 100 প্লেনের রেসপেক্টে এক্স্যাক্টলি 100 প্লেনটাই তোমার এক্স রে ডিফ্রাকশন দেখাচ্ছে, 110 দেখাচ্ছে, 111ও দেখাচ্ছে। মানে তুমি সিম্পল কিউবের ক্ষেত্রে সত্যি সত্যি দেখো 100 110 111 তারা সবাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি ডিফ্রাকশনটাকে দেখাচ্ছে। আর আবার বিসিসির ক্ষেত্রে 100 টাইপের মধ্যে সত্যি সত্যি 100 দেখাবে না, তার বদলে দেখাবে কে? তোমার 200 দেখাবে। আচ্ছা, 110 সে দেখাচ্ছে, আর 111 দেখাচ্ছে না, তার বদলে কে দেখাচ্ছে? না 111 222 333, তার মধ্যে খেয়াল করে দেখো কোনটা দেখাচ্ছে না 222 তোমার দেখাচ্ছে। আবার এফসিসির ক্ষেত্রে 100 দেখাচ্ছে না, তার বদলে দেখো তো 200 দেখাচ্ছে, 110 দেখাচ্ছে না, তার বদলে দেখো তো 220 সেটা দেখাচ্ছে, 220 দেখাচ্ছে, আর 111 দেখাচ্ছে, এটা দেখাচ্ছে 111টা দেখাচ্ছে। তার মানে তুমি যদি এক্স রে ডিফ্রাকশনে সিম্পল কিউব দেখো, সে 100 বা 110 বা 111 টাইপ গুলোর মধ্যে সত্যি সত্যি 100 110 আর 111টা এক্স রে ডিফ্রাকশন দেখাচ্ছে বলে এই যে সাইন থিটা ভ্যালুগুলো তাদের রেশিওটাকে বের করো, সাইন থিটা ওয়ানটাকে বের করে ফেলো। সাইন থিটা ওয়ানটা হচ্ছে তোমার ল্যামডা বাই 2a হয়ে যাচ্ছে, কারণ এখানে তো 2d সাইন থিটা, মানে এমনিতে তো 2d/h/k/l সাইন থিটা, এটা তো ল্যামডা অল্টারনেটিভ ব্র্যাগস ল, সেখান থেকে সাইন থিটাটা কত? n ল্যামডা বাই
2d h স্কেল। তাহলে তোমার সাইন থিটা ওয়ানটা যখন তুমি ক্যালকুলেট করো, সরি এনটা তো নয়, এনটা নেই, আমি অল্টারনেটিভ ব্র্যাকেট লটাকে দেখছি, তাহলে ল্যামডা বাই 2d h স্কেল। এবারে তুমি খেয়াল করো 100 প্লেনের ইন্টারপ্ল্যানার স্পেসিং হচ্ছে এ, তার মানে সাইন থিটা ওয়ান ল্যামডা বাই এ 2a হলো। আচ্ছা এবারে পরেরটা 110 যখন হচ্ছে তখন ইন্টারপ্ল্যানার স্পেসিংটা কত, ওই যে তুমি করে ফেলো মানে এইচ বাই মানে এ বাই রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এটা এ বাই রুট 2 হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিংটা। তাহলে এখানে তুমি ডি এইচ স্কেলের জায়গায় এ বাই রুট 2 লেখো, তাহলে এইটা দাঁড়িয়ে যাচ্ছে। আর পরেরটা হচ্ছে এ বাই রুট 3 হয়ে যাচ্ছে, তাহলে এইটা দাঁড়িয়ে গেছে। তাদের রেশিওটাকে ক্যালকুলেট করে, রেশিও ক্যালকুলেট করলে 1:1.4 হচ্ছে। তাহলে সিম্পল কিউব হলে যে 100 টাইপ, 110 টাইপ আর 111 টাইপ, সেই প্লেন দিয়ে যখন রিফ্লেকশন হচ্ছে তাদের সাইন থিটার ভ্যালুগুলো যে রেশিওটা সেটা হচ্ছে এইটা হচ্ছে। আর এবারে বিসিসিতে চলে এসো। বিসিসিতে হচ্ছে 100 টাইপ মানে অ্যাকচুয়ালি 100 প্লেনটা এক্স এর রিফ্লেকশনের রেসপন্স করে না, তার বদলে 200টা করে। আচ্ছা 110 টাইপের মধ্যে এক্স্যাক্টলি 110টাই করে, আর 111 টাইপের রেসপেক্টে অ্যাকচুয়াল 111টা রেসপন্স করে, তার বদলে 222টা করে। সেক্ষেত্রে সাইন থিটা ওয়ান সাইন থিটা টু সাইন থিটা টু ক্যালকুলেট করলাম, তাদের রেশিওটা হয়ে যাচ্ছে এই 1:1/√2:1/√3। এই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে দেখে নাও। হ্যাঁ 1/√2টা কত হচ্ছে বলো তো, 1/√2টা করে দেখো কত হচ্ছে, মানে 1/414, ক্যালকুলেটারে করলে কত হয়, 1 ডিভাইডেড বাই 1 পয়েন্ট। আচ্ছা তাহলে এটা 1:0.707 আর রুটটি হচ্ছে 1.732, এই রেশিওটা হচ্ছে। ঠিক আছে, না এটা কত হলো √3, হ্যাঁ তাহলে এটা 1:1/√2, হ্যাঁ তাহলে এটা 1:0.707:1.732। আর এবার এফসিসি যদি হয় তাহলে অ্যাকচুয়াল 100 প্লেন রেসপন্স করে না, তার বদলে 200 প্লেনটা নিতে হবে। 110 প্লেন রেসপন্স করে না, তার বদলে 220 নিতে হবে। আর 111 প্লেনটা সত্যি সত্যি রেসপন্স করে। সাইন থিটা ওয়ান সাইন থিটা টু সাইন থিটা থেকে ক্যালকুলেট করলে ওই একই রকম করে তাদের যে রেশিওটা, এটা করে দেখো তো 1:1.414 আর √3/2 করলে কত, 0.87 নাকি? 0.866, 0.866 আসছে, তাই তো? ঠিক আছে, এই রেশিও। তো মানে একবার ক্যালকাটা ইউনিভার্সিটি একটা কোশ্চেন দিয়েছিল, হ্যাঁ যেটা অ্যাডামসন বইয়ের প্রবলেম। সেটা হচ্ছে এই যে তোমার এরকম বলে যে একটা কিউবিক ক্রিস্টাল, সেখানে এক্স এর রিফ্র্যাকশনে এই 100, 110 এবং 11 টাইপ প্লেনস, তাদের যে মানে যে কন্ডিশনে আর কি বেসিক্যালি তারা এক্স এর রিফ্র্যাকশন দেখাচ্ছে, সেই সাইন থিটাগুলোর রেশিও তোমায় বলে দিয়েছে। সেখান থেকে তোমায় বলে দিয়েছে যে হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য ক্রিস্টাল। তাহলে দেখো যদি এই 100 টাইপ, 110 টাইপ আর 111 টাইপ ক্রিস্টাল, সেখানে সাইন থিটার রেশিওগুলো যদি 1:1.414:1.732 হয় তাহলে সেটা সিম্পল কিউব। যদি 1:0.7:1.732 হয় তাহলে সেটা হচ্ছে বিসিসি। আর যদি তোমার 1:1.414:0.866 এইটা হয় তাহলে সেটা হচ্ছে তোমার এফসিসি। এটা একদম স্পেশাল টাইপের একটা প্রবলেম, এক বছরই পড়েছে। যে তোমার এই যে টাইপ মানে আগে এখন যেমন একদম ক্রিস্টাল প্লেনগুলো একদম স্পেসিফিক, মানে 100 আলাদা 200 আলাদা, কিন্তু তখন এরকম নোমেনক্লেচার ছিল যে 100 টাইপ মানে 100, 200, 300, 400 সব 100 টাইপ। 110 মানে 110, 220, 330, 440 সব 110 টাইপ। 111 মানে হচ্ছে 11 টাইপ মানে হচ্ছে 111, 222, 333 সব হচ্ছে 111 টাইপ। এবারে তোমাকে দেখতে হবে যে এক্স এর রিফ্র্যাকশনে সিম্পল কিউব, বিসিসি, এফসিসি, তাদের ক্ষেত্রে সত্যি সত্যি 100 টাইপ মানে কোনটা, 110 টাইপ মানে কোনটা, 111 টাইপ মানে কোনটা। তাহলে প্রথম যে সাইন থিটা ভ্যালুগুলোকে পাচ্ছ তাদের তুমি রেশিওগুলো নিয়ে নিচ্ছ,
সেই রেশিওগুলো দিয়ে তুমি বুঝতে পারবে ওটা সিম্পল কিউব না বিসিসি না এফসিসি। তাহলে একটা রাস্তা হচ্ছে আমি প্রথমে যেটা বলেছিলাম যে তুমি যে সাইন স্কোয়ার থিটা ভ্যালুগুলো পেয়ে গেছো তাদের রেশিওগুলোকে নাও, 1:2:3:4 করে হচ্ছে, 7টা অ্যাবসেন্ট, তাহলে সেটা সিম্পল কিউব। 7 গুণতেও আছে, তাহলে সেটা হচ্ছে বিসিসি। আর 3:8:11 এইসব হচ্ছে এফসিসি। আর তারপরে হচ্ছে ডিসি, একদম ওই সাইন স্কোয়ার থিটার রেশিও থেকে। সেইটা একটা কোন টাইপের ক্রিস্টাল বোঝার রাস্তা, আর একটা হচ্ছে এইখান থেকে একটা কোন টাইপের ক্রিস্টাল সেটা বোঝার হচ্ছে তোমার রাস্তা। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার যে এক্স এর ডিফ্র্যাকশন থেকে তুমি কেমন করে কোন টাইপের কিউবিক সেল সেটা তুমি বুঝতে পারছো। আর কোন টাইপের কিউবিক সেল যদি বুঝতে পারো, সেখান থেকে আমি বলেছিলাম কে পেয়ে যাবে, যখন কে পেয়ে যাবে সেখান থেকে এ পেয়ে যাবে, এ পেয়ে গেলে তুমি ডেনসিটি বের করতে পারবে। এটা পরিষ্কার তো, কোনো অসুবিধা নেই? ঠিক আছে, আচ্ছা। নেক্সট যেটা আমি আলোচনা করে নেব খুব কুইকলি, সেটা হচ্ছে মেথডস অফ এক্স রে ডিফ্র্যাকশন। এক্স রে ডিফ্র্যাকশনের 3টে মেথড আছে, একটা লাউ মেথড, একটা বলে ব্র্যাগস মেথড, একটা হচ্ছে তোমার ডিভাইসারের পাউডার ডিফ্র্যাকশন মেথড। আচ্ছা, লাউ টেকনিকের ক্ষেত্রে কি করা হচ্ছে, দেখো একটা জিনিস খেয়াল করো যে ব্র্যাগস ল অফ এক্স রে ডিফ্র্যাকশন 2d sin থিটা করে এন ল্যামডা বলছে। তাহলে এইখানে তুমি খেয়াল করো যে তোমার এই এখানে 4টে ভেরিয়েবলস আছে, তার মধ্যে হচ্ছে ডি আছে, থিটা আছে, এন আছে, ল্যামডা আছে। ডি আছে, থিটা আছে, এন আছে, আর ল্যামডা আছে। এই 4টে ভেরিয়েবলস আছে। এবারে 4টে ভেরিয়েবল একটা ইকুয়েশন যেহেতু আছে, তো 3টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। এবার 3টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে তুমি দুটোকে তোমার মতো করে পাল্টাবে, একটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। এবারে কোন দুটোকে তুমি পাল্টাচ্ছ যাতে করে বাকিটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যায়, সেইটা হচ্ছে বিভিন্ন টেকনিকগুলোর মূল ব্যাপার। তবে লাউ এর ক্ষেত্রে তুমি একটা সিঙ্গেল ক্রিস্টাল ব্যবহার করছো হ্যাভিং ফিক্সড ইন্টারফারেন্স স্পেসিং, অর্থাৎ ডিটা তোমার ফিক্সড হয়ে যাচ্ছে। গ্ল্যান্সিং অ্যাঙ্গেল থিটাটাও তুমি ফিক্স করে দিচ্ছ, মানে ডি ফিক্স করছো, থিটা ফিক্স করছো। এবারে তুমি একটা পলিক্রোমাটিক এক্স রে ব্যবহার করছো যার ওয়েভ লেন্থগুলো ভ্যারি করে, তাহলে ওয়েভ লেন্থ যদি ভ্যারি করে তাহলে এন ভ্যারি করবে। তাহলে দেখো, তাহলে লাউ ক্রিস্টালের ক্ষেত্রে তুমি একটা সিঙ্গেল ক্রিস্টাল ব্যবহার করছো হ্যাভিং এ ফিক্সড গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, অর্থাৎ ডি আর থিটা ফিক্সড। এবার পলিক্রোমাটিক এক্স রে ব্যবহার করতো যেখানে ল্যামডাটা ভ্যারি করে, ল্যামডা ভ্যারি করলে এনটা অটোমেটিক্যালি ভ্যারি করবে। এবারে ল্যামডা ভ্যারি করতে করতে যখন তুমি এই মানে এখানে ডি ফিক্স থিটা ফিক্স, ল্যামডা গ্র্যাজুয়ালি ভ্যারি করছো, ল্যামডা গ্র্যাজুয়ালি ভ্যারি করে যখনই এনটা ইন্টিগ্রাল পাবে তখনই সে এক্স এর ডিফ্র্যাকশন কন্ডিশন বা ব্র্যাগস লটাকে স্যাটিসফাই করলো, তখন তুমি ডিফ্র্যাকশন প্যাটার্ন পাবে। তাহলে লাউ মেথডে হচ্ছে থিটা ফিক্স, ডি ফিক্স, ল্যামডা ভ্যারি করছি কারণ পলিক্রোমাটিক এক্স রে ব্যবহার করছি, কারণ ওয়েভ লেন্থ হচ্ছে অনেক রকমের ওয়েভ লেন্থ হতে পারে। এবারে আমি সেই ওয়েভ লেন্থটাকে ভ্যারি করিয়ে করিয়ে এমন করব এনটা যেন তোমার মানে একটা ইন্টিগ্রাল বেরোয়, সেটা তোমাকে দেখতে হবে যাতে করে ব্যাক কন্ডিশনটা স্যাটিসফাইড হয়। আর এবারে ব্যাপারটা হচ্ছে যে লাউ এর টেকনিক যেটা বলা হয়েছিল, এইটা করা খুব ভীষণ ডিফিকাল্ট। তার কারণটা হচ্ছে যে তুমি এই যে পলিক্রোমাটিক এক্স রে জাস্ট কন্টিনিউয়াস ওয়েভ লেন্থ আছে এরকম পলিক্রোমাটিক এক্স রে তৈরি করাটা খুব ডিফিকাল্ট। এমনিতে দেখবে এক্স রে যেটা তৈরি করা সেটা ক্যারেক্টারিস্টিক এক্স রে তৈরি করা যায় যার ওয়েভ লেন্থ ফিক্স থাকে। তাহলে এক্ষেত্রে তুমি যেটা বলছো যে একটা কন্টিনিউয়াস পলিক্রোমাটিক এক্স রে ব্যবহার করে তার ওয়েভ লেন্থ গ্র্যাজুয়ালি চেঞ্জ করছো যাতে করে এনটা ইন্টিগ্রাল হয়, সেই কন্ডিশনটা অ্যাচিভ করা কিন্তু খুব ডিফিকাল্ট। ঠিক আছে, সেই জন্য it is very difficult to get X-ray source that can give polychromatic X-ray। তখন চলে এলো হচ্ছে ব্র্যাগস টেকনিক অফ রোটেটিং ক্রিস্টাল। ব্র্যাগস টেকনিকে কি হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল ব্যবহার করা হয় যেখানে ডি ফিক্স, মনোক্রোমাটিক এক্সরে ব্যবহার করে ল্যামডা ফিক্স, শুধু আমি গ্ল্যান্সিং অ্যাঙ্গেল থিটাটাকে চেঞ্জ করছি, মানে এই যে ক্রিস্টালটাকে আমি ঘোরাচ্ছি, রোটেট করছি যাতে করে তোমার থিটাটা পাল্টায়। তা থিটাটা পাল্টে 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 এমন হবে যাতে করে 2d sin থিটা এন ল্যামডা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তাহলে এই পার্টিকুলার কেসে কে কে ফিক্সড না ডি ফিক্সড, ল্যামডা ফিক্সড, থিটাটা আমি আমার মতো করে ভ্যারি করবো যাতে করে ব্র্যাগস কন্ডিশনটা স্যাটিসফাইড হয়। আবার একটা সিঙ্গেল ক্রিস্টাল এত মাইক্রোস্কোপিক দেখতে হয়, সেটাকে না এরকম এই সুন্দর করে রোটেট করিয়ে 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 জাস্ট তোমার ব্র্যাগস কন্ডিশনটা স্যাটিসফাই করা না, এক্ষেত্রেও খুব ডিফিকাল্ট। তাহলে আগেরটার ক্ষেত্রে একটা মানে সমস্ত রকমের ওয়েভ লেন্থের এক্সরে পাওয়া খুব ডিফিকাল্ট বলে লাউ টেকনিকটা খুব একটা ভালো নয়। ব্র্যাগস টেকনিককে এই ক্রিস্টালটাকে তোমাকে কন্টিনিউলি ঘোরাতে হচ্ছে যাতে করে গ্ল্যান্সিং অ্যাঙ্গেলটা পাল্টায়,
কারণ এখানে ডি আর ল্যাম্বটা তুমি ফিক্স করে দিয়েছো, তাহলে 2D সাইন থিটা এন ল্যাম্বটা হতে গেলে এন তো ইন্টিগ্রাল হতে হবে, সেখানে তোমাকে যেটা করতে হবে থিটাটাকে কন্টিনিউয়ালি ভ্যারি করি দেখতে হবে কখন হচ্ছে এনটা ইন্টিগ্রাল হয়, তুমি সিগন্যালটাকে পাও। কিন্তু এইটা করাটাও খুব ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যাভ এ কন্ট্রোল ইন রোটেটিং দ্য ক্রিস্টাল সাচ দ্যাট উই ক্যান গেট ফিক্সড থিটা ভ্যালুস দ্যাট ক্যান স্যাটিসফাই দ্য ব্র্যাগস কন্ডিশন। উপায় কি? উপায় হচ্ছে ডিভাইসারার পাউডার ডিফ্র্যাকশন টেকনিক। ডিভাইসারার পাউডার ডিফ্র্যাকশন টেকনিকে কি করা হচ্ছে, ক্রিস্টালটাকে তুমি পাউডার ফর্মে নিয়ে নিতে হচ্ছে। পাউডার ফর্মে যদি নিয়ে নাও তাহলে তাহলে তোমার থিটা এবং ডি তোমার সব ভ্যারি করবে, মানে এখানে বিভিন্ন রকমের ক্রিস্টাল তুমি পেয়ে যাবে, এখানে ডিটা ভ্যারি করে যাচ্ছে, যেখানে তোমার থিটাটা, কারণ বিভিন্ন ক্রিস্টাল ইনসিডেন্ট এক্সের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেল করে থাকে, থিটাটা তোমার ভ্যারি করে যাচ্ছে। এখানে একটা মনোক্রোমাটিক এক্সরে ব্যবহার করব আমি, যেখানে ওয়েভলেন্থটা হচ্ছে তোমার ফিক্সড ল্যামডা হয়ে আছে। এবার যেটা হচ্ছে যখন তোমার এক্সরেটা যাচ্ছে তখন বিভিন্ন ক্রিস্টাল বিভিন্ন অ্যাঙ্গেলে যদি এক্সপোজ থাকছে, তাহলে এবং ইনফাইনাইট ওরকম ছোট ছোট মাইক্রো ক্রিস্টাল আছে, সেখানে ব্র্যাগস কন্ডিশন যেটা 2D সাইন থিটা সেইটা হচ্ছে একসাথে একদম পুরো স্যাটিসফাইড হয়ে যাবে। হ্যাঁ, the number of small crystallized with different orientations are exposed to the incident X-ray. The Bragg's condition is satisfied at a time for all possible values of n. এই পাউডার ডিফ্রাকশন টেকনিক সেটা হচ্ছে মানে মডার্ন টেকনিক যেটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে যেটা হয় সেটা বলি, ধরো একটা মাইক্রো ক্রিস্টাল, এই যে আমি একটা মিরারের মতো করে তোমায় দেখাচ্ছি, এই যে মিরারের মতো করে একটা মাইক্রো ক্রিস্টাল তুমি দেখতে পাচ্ছ। আবার ইনসিডেন্ট এক্সে গেল, ইনসিডেন্ট এক্সের পাথটা হচ্ছে এইটা, এবার সে এইখানে রিফ্লেক্টেড হচ্ছে, এই দিকে ধরে রিফ্লেক্টেড হচ্ছে, ঠিক আছে। এবারে তোমার যখন এক্সরেটা এই যে ক্রিস্টালটা, এই যে ড্যান্সিং অ্যাঙ্গেলটা ফিক্স থেকে যদি বিভিন্ন ওরিয়েন্টেশনে রাখো, মানে থিটাটা ফিক্স, বিভিন্ন ওরিয়েন্টেশনে রাখলে এই ইনসিডেন্ট এক্সের সঙ্গে অ্যাঙ্গেলটা ফিক্স করে সে সমস্ত দিকে তোমার এক্সরেটা কিন্তু রিফ্লেক্টেড হবে করে সে একটা এরকম একটা কোণ তৈরি করবে। মানে তুমি যদি একটা এখানে একটা রাখো, মানে যেটাকে বলে একটা ফটোগ্রাফিক প্লেট বা কিছু একটা রাখো, তা তুমি দেখবে যে ওটা বেশিরভাগ একটা রিং এর মতো তৈরি হবে, ঠিক আছে, একটা রিং এর মতো তৈরি হচ্ছে। এবারে এইটাকে যদি তুমি এই যে মানে একটা ধরো একটা টেস্ট টিউবের মধ্যে তুমি রেখেছো, মানে ওই ক্রিস্টালটাকে গুঁড়ো করে রেখেছো, এবারে তোমার একটা এক্সট্রা লাইট যাচ্ছে করে হচ্ছে যে বিভিন্ন ক্রিস্টালাইটসগুলো যারা তোমার ধরো একই অ্যাঙ্গেলে ইনসিডেন্ট এক্সের সঙ্গে এক্সপোজড আছে, তারা এই ডিরেকশন অফ যে এক্সরে তার সঙ্গে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করবে। এবং কতখানি অ্যাঙ্গেল করবে দেখো, যদি তোমার এইটা হয় মানে মানে তোমার এইটা যদি তোমার করসপন্ডিং ক্রিস্টালটা হয় তার সঙ্গে যে রিফ্লেক্টেড এক্সরে থিটা অ্যাঙ্গেল করে, তার মানে ইনসিডেন্ট এক্সের সঙ্গে সে 2θ অ্যাঙ্গেল করবে। তাহলে ইনসিডেন্ট এক্সের সঙ্গে সে বেশি 2θ অ্যাঙ্গেল করলো, তাহলে 2θ এরকম ওই অ্যাঙ্গেল দিয়ে তুমি যদি একটা কোণ তৈরি করো, সেই কোণের যে মুখগুলোতে সেইখানে বেসিক্যালি তোমার স্পটগুলো তৈরি হবে। এবারে সেইটাকে তুমি কেটে ফেলো, তাহলে দেখবে তোমার বেসিক্যালি এই এরকম একটা মানে মানে এবার টেস্ট টিউবটা তো ফটোকপি পেট দিয়ে জোড়া ছিল, এবার যেটা তুমি খুলে ফেলো, খুলে ফেললে কি হবে, তুমি এরকম লাইনগুলো দেখতে পাবে। আর এবারে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 2θ, যদি এই লেন্থটা তোমার এস হয় এবং এই যে ইনসিডেন্ট এক্সরেটা যেখানে পড়ছে সেখান থেকে ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা অনুযায়ী এস ইকুয়াল টু আর ইন্টু 2θ হয়ে যাবে, সেখানে থিটাটা হয়ে যাবে s/2r। এবার থিটা যদি s/2r হয়ে যায়, তাহলে এবারে এই যে 2D সাইন থিটা ঘটে এন ল্যাম্বডা, যেখানে থিটার জায়গায় s/2r সেটা তুমি বসালে তোমার এই ব্র্যাগস কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। তাহলে এই যে টেকনিকটা, এটা এই মানে সামনাসামনি না পড়ালে একটু বোঝানো একটু অসুবিধে, কিন্তু জাস্ট তুমি ম্যানুয়ালি এরকম করে ব্যাপারটাকে ভাবো যে ডিভাইসারার পাউডার তিনটে টেকনিক, লাউ টেকনিক, ব্র্যাগস টেকনিক, ডিভাইসারার টেকনিক। লাউ টেকনিক, ব্র্যাগ টেকনিকে সিঙ্গেল ক্রিস্টাল ব্যবহার করা হচ্ছে, ডিভাইসারের টেকনিক হচ্ছে পাউডার ক্রিস্টালটাকে পাউডার ফর্মে ব্যবহার করা হচ্ছে। লাউ টেকনিকে হচ্ছে পলিক্রোম্যাটিক এক্সরে ব্যবহার করা হচ্ছে, ডিভাই টেকনিক এবং ডিভাইসারের টেকনিক যেটা ব্র্যাগস টেকনিক বা ডিভাইসারের টেকনিকে হচ্ছে মনোক্রোম্যাটিক এক্সরে ব্যবহার করা হচ্ছে। যখন তোমার লাউ টেকনিক তুমি ব্যবহার করছো, সেখানে তোমার সিঙ্গেল ক্রিস্টাল ডিটা ফিক্সড, ব্র্যাগসেও হচ্ছে তোমার ডিটা ফিক্সড, শুধু ডিভাইসারের ক্ষেত্রে ডিটা তোমার ফিক্সড নয় এটা। আচ্ছা, আর ওই দুটোর ক্ষেত্রে ডিফিকাল্টিস গুলো বলা হলো,
যে একটা ক্ষেত্রে পলিক্রোমেটিক এক্সটা পাওয়া যাচ্ছে না, আর একটা হচ্ছে ক্রিস্টালটাকে অত সহজে রোটেট করা যাচ্ছে না। ডিভাইস আর পাউডার টেকনিকে যেহেতু তোমার ক্রিস্টালটাকে ছোট ছোট ক্রিস্টালাইজ তৈরি করেছে অসংখ্য, সেই অবস্থায় এক্সপোজ করছো, এখানে সমস্ত ওরিয়েন্টেশনগুলো অটোমেটিক্যালি অ্যাভেলেবেল থেকে যাচ্ছে, তোমাকে আলাদা করে ওরিয়েন্ট করার দরকার পড়ছে না। তা তুমি জাস্ট এরকম একটা ফটোগ্রাফি প্লেটে একটা এই কোন টাইপের তুমি এগুলোকে পেলে, হ্যাঁ, শঙ্কুচ্ছেদের মতো করে তুমি তোমার এক্সট্রা ডিফ্রাকশন স্পটগুলোকে পেলে এরকম রিং 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 হয়ে থাকবে। মানে বেসিক্যালি কি, স্পট মানে তো একটা পয়েন্ট, কিন্তু যদি অসংখ্য রকম ক্রিস্টাল কোন একটা পার্টিকুলার গ্যান্সিং অ্যাঙ্গেলে এক্সপোজ থাকে, তাহলে এই পয়েন্টগুলো এত কাছাকাছি থাকবে, মনে হবে একটা রিং, কন্টিনিউয়াস রিং তৈরি হয়। তাই রিংকের লেন্থ যদি এস হয়, সেন্টার থেকে ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে এস ইকুয়াল টু আর ইন্টু টু থিটা, সেখান থেকে থিটা বের করে ফেললে, থিটা যদি বের করে ফেলে তো তাহলে পরিষ্কার টু ডি সাইন থিটা করে এন ল্যাম্ডা, এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করছে তখন তুমি ডিফ্রাকশন প্যাটার্নটাকে দেখতে পেয়েছো। তাহলে এই যে তিনটে টেকনিক, এই তিনটে টেকনিক একটু ভালো করে তোমার বুঝে রাখার দরকার আছে, ঠিক আছে? তাহলে এই তিনটে কম্পারিজনটা, এটা অনেক জায়গায় সিলেবাসে আছে, অনেকের সিলেবাসে নেই, কিন্তু কম্পারিজনটা একটুখানি দেখে রাখা ভালো। কারণ এমসিকিউ বা ইত্যাদির ক্ষেত্রে এই যে কোনগুলো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট থাকছে কোন টেকনিকে, বা তিনটে যে রিলেটিভ কম্পারিজনগুলো, সেই কম্পারিজনগুলো তুমি করতে পারো। ঠিক আছে, বোঝা গেল এটা? আর লাস্ট জাস্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার। দেখো, সোডিয়াম ক্লোরাইডের এফসিসি স্ট্রাকচার, যেখানে একটা Na প্লাস 6টা Cl মাইনাস দিয়ে, একটা Cl মাইনাস 6টা Na প্লাস দিয়ে ঘেরা থাকে, তাদের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6:6, মানে 12। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই যে একটা এফসিসি ক্রিস্টাল যখন তুমি এঁকেছো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, সেটা হচ্ছে এই যে মানে একটা ইন্টারপেনিট্রেটিং কিউবগুলো আর কি। তাহলে ইন্টারপেনিট্রেটিং কিউবের এই ছবিটা ভালো করে খেয়াল রাখো, হ্যাঁ, ছবিটা ভালো করে দেখো। হ্যাঁ, এবারে দেখো, তুমি ধরো এই লালটাকে যদি Na প্লাস বলো আর সবুজটাকে যদি Cl মাইনাস বলো, তাহলে একটা Na প্লাসের সঙ্গে এই যে মাঝখানে যে Na প্লাসের সঙ্গে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা Cl মাইনাস ডিরেক্টলি লিঙ্ক। ঠিক একই রকম ভাবে একটা Cl মাইনাস কনসিডার করলে 6টা Na প্লাস লিঙ্ক হবে। আচ্ছা, এবার এইটা হচ্ছে একটা বিসিসি স্ট্রাকচার, যেখানে বেসিক্যালি তোমার হচ্ছে বডির, সরি, যেটার ক্ষেত্রে তুমি হচ্ছে যেটা পাবে, যে এইটা ওভারঅল একটা এফসিসি, এটা ওভারঅল একটা এফসিসি ইউনিট সেল, যেখানে ভার্টেক্সগুলোতে এই যে প্রত্যেকটা যে ভার্টেক্স, সেই ভার্টেক্সগুলোতে যেমন বেসিস আছে, তার সঙ্গে প্রত্যেকটা ফেসের সেন্টারও আছে। ধরো এই Cl মাইনাসটা পরিষ্কার দেখো, যে ভার্টেক্সগুলোতে আছে প্লাস প্রত্যেকটা ফেসের সেন্টারে আছে। আচ্ছা, এবারে তুমি যদি একটা এজ লেন্থটাকে দেখো, এই এজ লেন্থটা, সেটা বেসিক্যালি কি হচ্ছে, একটা Na প্লাস তার দুটো রেডিয়াস থাকছে, আর দুটো Cl মাইনাসের রেডিয়াস থাকে, 2 ইন্টু Na প্লাস প্লাস Cl মাইনাস হচ্ছে। আচ্ছা, এফেক্টিভ নাম্বার অফ অ্যাটমস যেটা, সেটা হচ্ছে 4টে Na প্লাস আর 4টে Cl মাইনাস থাকছে পার ইউনিট সেলে, অর্থাৎ 4টে NaCl ইউনিট থাকছে। তার ডেনসিটি ক্যালকুলেট করতে গেলে 4 ইন্টু 58.5 বাই এন অ্যাভোগাড্রো ইন্টু AQ, সেটা সময় ডেনসিটি হয়ে যাবে। আচ্ছা, এবারে এই যে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটা, সেই সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালে তুমি লাল আর সবুজ যে ভাগ করা আছে, সেগুলোকে একই রং যদি করে দাও, একই রং করে দিলে সেটা কেসিএল স্ট্রাকচার তুমি পেয়ে গেলে। আচ্ছা, এবারে এই যখন কেসিএল স্ট্রাকচারটাকে করবে, তুমি খেয়াল করে দেখো, এই যে সবুজ করে যে পোর্শনটা আমি এঁকেছি, আজীব যেন সেইটা একটা ইউনিট সেল হয়ে যাচ্ছে, কারণ এইটাকে পাশে সরিয়ে দিলে তাকে পাশের ইউনিট সেলটা হয়ে যাচ্ছে, কিন্তু আগেরটার ক্ষেত্রে সেটা হতো না। আগেরটার ক্ষেত্রে যদি আমি এইটুকু পার্টকে যদি আমি ইউনিট সেলটাকে ভাবতাম, সেটাকে সরিয়ে দিলে কি হচ্ছে, লালটা সবুজের জায়গায় চলে যাচ্ছে, সবুজটা লালের জায়গায় চলে যাচ্ছে। কিন্তু যখন লাল সবুজ তফাৎ নাই, তখন কি হচ্ছে, দেখো লালটা এই যখন এই ছোট্ট ইউনিট সেলটা, মানে যেটা ওভারঅল ইউনিট সেলটার 8/1 ভাগ যখন তুমি কনসিডার করছো, তখন এইটাকে যদি এখানে রিপ্লেস করো, মানে এইটাকে যদি স্ট্যাক মানে ট্রান্সলেট করো, তাহলে দেখো তুমি লালটা লালের জায়গাতেই যাচ্ছে। ঠিক আছে, তাহলে তখন কি হবে, তার মানে তুমি ভাবতে পারো যে এই যে একটা ওভারঅল এফসিসি ইউনিট সেল, সেইটাকে তুমি 8টা স্মল সিম্পল কিউব ইউনিট সেল তুমি ভাবতে পারছো। তার মানে কে প্লাস এবং Cl মাইনাস তার আইসো ইলেকট্রনিক হয়ে যাওয়ার জন্য এক্স এর রিফ্রাকশনে, যেমন Na প্লাস Cl মাইনাস আলাদা, কে প্লাস Cl মাইনাস এক্স এর রিফ্রাকশন তুমি আলাদা করতে পারছো না। যখনই আলাদা করতে পারবে না, অ্যাজিভ যেন সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালে Na প্লাস এবং Cl মাইনাসের কোনো তফাৎ নেই, সবাই কে প্লাস Cl মাইনাস, সবাই একই রকম হয়ে গেছে। যখনই একই রকম হয়ে যাবে, অ্যাপারেন্টলি যেটা তোমার এফসিসি, সেটা তোমার সিম্পল কিউবের মতো দেখতে লাগবে। ঠিক আছে, সেটা তোমার সিম্পল কিউবের মতো তোমার দেখতে লাগছে। ঠিক আছে,
এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবং ওই এক একটা সিম্পল কিউবের যে ইউনিট সেলটা, সেটা হচ্ছে এফসিসি যে ইউনিট সেলটা যে ভলিউম তার 8/1 হয়ে যাচ্ছে। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটা আজকের জন্য জেনে রাখো। এবং সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটা এফসিসি, কেসিএল এফসিসি, কিন্তু এক্স ডিফ্রাকশনে কেন কেসিএলটা সিম্পল কিউবের মতো বিহেভ করছে সেটুকু জাস্ট তুমি জেনে রাখো। ঠিক আছে, কোশ্চেনটা আগে আলোচনা হয়ে গেছে, এটা বলার দরকার নেই আর। আগের দিন আসলে একসাথে বলার কথা ছিল, কিন্তু দুটো ভাগে ভাগ করে বললাম। তা দেখো, তাহলে আমরা দেখবে ট্র্যাডিশনালি একটা স্ট্যান্ডার্ড যা সিলেবাস থাকে আমরা মোটামুটি বলে ফেলেছি। এবারে তোমার এই আরো দুটো জিনিস বেসিক্যালি সলিড স্টেটের মধ্যে ইনক্লুডেড হয়, যেটা হয়তো তোমার সিলেবাসে নাও থাকতে পারে। একটা হচ্ছে হিট ক্যাপাসিটি অফ সলিড, সেটা কখনো এখানে আলোচনা করা থাকে, কখনো বললাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে আলোচনা করা থাকে। আমরা হিট ক্যাপাসিটি অফ সলিডটাও বলে দেবো। আর একটা ডিফেক্টস ইন সলিড, এই ডিফেক্টস ইন সলিডটা ইউজুয়ালি ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাসে থাকে না, ইনঅর্গানিক কেমিস্ট্রি সিলেবাসে থাকে। এই ডিফেক্টস ইন সলিডটাও আমরা বেসিক্যালি বলে দেবো। তার মানে আমাদের আরো দুটো জিনিস একটু আলোচনা করে নিতে হবে, একটা হচ্ছে হিট ক্যাপাসিটি অফ সলিড, একটা ডিফেক্টস ইন সলিড। সেটা আমরা নেক্সট সপ্তাহে, যেমন সপ্তাহে বুধবার সকালে যে ক্লাসটা হচ্ছে সেই মতো করে পরের ক্লাসে আমরা এটাকে কভার করে দিতে পারবো। তাহলে আজকে আমরা দেখবে ট্র্যাডিশনালি তোমার সিলেবাসটা আমি এবার উল্টো পাল্টে দেখে নিচ্ছি, দেখবে ইউজুয়ালি যেটা থাকে আমাদের মোটামুটি কভার হয়ে গেছে। হ্যাঁ, আর তবুও যেটা হিট ক্যাপাসিটি সলিড হয়তো কাদেরও থাকতে পারে, নাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে পরে থাকবে। ডিফেক্ট ইন সলিড, সেখান থেকে তোমার জ্যাম বা ইত্যাদি পরীক্ষাতে দেখবে কোশ্চেন্স আসে, যেটা হয়তো আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাসে না থাকতে পারে, কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি সিলেবাসে থাকে। এই যে ফ্রেঙ্কেল ডিফেক্ট, স্কটকি ডিফেক্ট, এগুলো মূলত আর কি। হ্যাঁ, সেগুলো আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করে নেব। তো আর একটা ক্লাস সলিড স্টেটে নিই, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে কথাবার্তা করছি। ঠিক আছে, তো দেখো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। সব ঠিক আছে, কোনো সমস্যা আছে? ঠিক আছে, ভালো করে পড়বে। হুম।